স্যার। হ্যালো। জি, প্রেজেন্ট স্লাইডটা কি দেখা যাচ্ছে? ওপেন করলাম। স্যার, তো পারছেন আমার কথা? ওকে, সেটা হচ্ছে আপনারা এই কেপিআই এর যে শিট গুলা করবেন, হ্যাঁ, একেবারে বছরের শেষে কিভাবে দেখাবেন। ফর্মটা তো দেখাবেনই, ফর্ম ছাড়াও দেখানোর অনেক রাস্তা আছে। শুধু ফর্ম, কতজনের ফর্ম দেখাবেন? ফর্ম কি দেখানো যাবে ম্যানেজমেন্ট মিটিং এ? ফর্ম তো দেখাতে পারবেন না। আপনাকে দেখাতে হবে ডাটা অথবা কোনো গ্রাফ। ঠিক আছে? যেমন আমি ওই যে কাল বললাম, ট্রেনিং এর সময় দুইটা ইয়ে নিতাম, ইন্টারভিউ নিতাম, মানে টেস্ট নিতাম, রিটেন টেস্ট। আগে একটা পরে একটা। দেখেন এইটাতে, দেখেন শিটটাতে নাম আছে, দুইটা টেস্টের নাম্বার আছে, দুইটার মধ্যে ডিফারেন্স কত নাম্বার, সেটা কত পার্সেন্ট। হুম, অ্যাভারেজ কত পার্সেন্ট, দেখেন 98%। অর্থাৎ এই ট্রেনিংটাতে যা শেখানো হয়েছে 98%ই তারা বাস্তবায়ন করবে, হ্যাঁ, বা করছে, এরকম অবস্থা। ঠিক আছে? টেকনিক্যাল যেহেতু, আর ওরা আগে থেকে কিছু জানে, মানে বোঝা যাচ্ছে। কারণ একটা মেশিনের যদি কোনো অপারেশন দেখায়, যা দেখাবে তাই তো কাজে লাগে, মানে কাজ করতে লাগবে। ঠিক আছে? এখানে যে কটা স্টেপ দিবে সে কটা স্টেপই মেশিন অপারেশনে যাবে। ঠিক আছে? তো এখানে গ্যাপের স্কোপ তেমন নাই। এটা যদি কিছু টেকনিক্যাল কিছু থিওরিটিক্যাল থাকতো তাহলে থিওরিটিক্যাল পার্ট বাদ দিতে হতো। ঠিক আছে? হুম, বাদ দিতে হতো। হ্যাঁ ওইদুল, আমি ওই যে ট্রেনিং এ আছি, ট্রেনিং নিচ্ছি। আমি আপনারে 10:30টার দিকে ফোন দিই, হ্যাঁ? 10:30। ঠিক আছে। হ্যাঁ, এরকম আপনি, এটা তো আপনি নিজেরটা রাখবেন, সাথে করবেন। এই ডাটা থেকে আপনি এরকম গ্রাফ তৈরি করতে পারেন। ডাটাটা সিলেক্ট করলে গ্রাফে গিয়ে ক্লিক করলে হয়েছে। এই যে দুই রকম আছে দেখেন, ভার্টিক্যাল, হরিজন্টাল। ঠিক আছে? যেভাবে মন চায় দেখান। আমি ক্লিক করে করে এটা আরো ডিফাইন করছি। ঠিক আছে? যেমন প্রথম পরীক্ষা কত পাইছে, দ্বিতীয় পরীক্ষা কত পাইছে, ডিফারেন্স কত, কত পার্সেন্ট সে ইমপ্লিমেন্ট করলো, 67%। হ্যাঁ, 100, 200 অনেক আছে এরকম। তো এভাবেও দিলাম, ওইভাবেও দিলাম। ঠিক আছে? আমার আমার মালিকের যেভাবে দেখতে ভালো লাগে, যেভাবে দেখলে সে খুশি হয়, সহজ কথা। হ্যাঁ, যে না এটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে বা ওইটা ইনফরমেটিভ মনে হলো, এরকম থাকুক, 2, 3, 4 রকম দেন আপনি। ঠিক আছে? আমি একবার কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে করছিলাম, হ্যাঁ, বেঙ্গল কাছে। কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে মানে হচ্ছে একটা ফর্ম আছে, অনেকগুলা পেজ, 6-7টা পেজ। এগুলো আমরা ওই যে আমাদের সাপ্লায়ার, ভেন্ডর বা কন্ট্রাক্টর যারা থাকে, কন্ট্রাক্টর তো রেগুলার আসে, কিছু সাপ্লায়ার বা ভেন্ডর আছে রেগুলার আসে না, মাঝে মধ্যে আসে, সপ্তাহে, মাসে। হম, ওদেরকে দিতাম, ওরা ফিল আপ করে দিত, এই ডাটাগুলো এক্সেলে তুলতাম। ঠিক আছে? আমার মনে আছে এই সার্ভের রিপোর্টটা তৈরি করার সময় ডাটাগুলো যখন অ্যানালাইসিস করি, আমি 26টা গ্রাফ ইউজ করছি। 26টা। ঠিক আছে? ওখানে মনে হয় 26টা টেবিলেরই ডাটা ছিল। তো প্রত্যেকটা ডাটা দিয়ে একটা করে টেবিল করছি। ঠিক আছে? এরকমই খুব সম্ভবত, যদি মনে পড়ে। অর্থাৎ কোনোভাবে ওই ইনফরমেশন এরকম ভিজুয়ালাইজ ভাবে শো করার জন্য, হ্যাঁ, দৃশ্যমান এরকম গ্রাফ বা দিয়ে কোনো স্কোপই ছাড়ি নাই, সবই দিছি, সব তুলছি। ঠিক আছে? বেশ সময় লাগছে, এবং ওইভাবেই করছি কয়েক বছর, 5 বছর ছিলাম সেখানে। হ্যাঁ, সব বছরই এখানে করছি। তো এখন তো দিন সহজ। হ্যাঁ, এখন আপনার কোডিং এর মধ্যে আপনার যদি লিখে দেন, আপনাকে রুল লাগবে না এক্সেলের। আর চ্যাট জিপিটি বলেন, সে আপনাকে রুল করেই দিবে। ডাটা দেন যে এটা তুমি আমার গ্রাফ করে দাও, করে দিবে। ঠিক আছে? এর মধ্যে অনেক ভাগ করা করা হয়তো এআই টুলস আছে। ঠিক আছে? আরো ভালো হয়তো জানেন। ঠিক আছে? যাই হোক, সো দেখাইতে গেলে আপনাকে একটু সামারাইজ করে নিতে হবে ডাটাটা। ঠিক আছে? এই হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনি কতজনের কেপিআই করলেন, তার মধ্যে কতজন ভালো করছে অনেক, কতজন অ্যাভারেজ, কতজন অ্যাভারেজের চেয়ে খারাপ করছে। ঠিক আছে? কোন ডিপার্টমেন্টে কতজন ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 3 ভাগ হইতে পারে। ঠিক আছে? তারপরে স্কোর দিতে পারেন, হায়েস্ট, লোয়েস্ট, মিড। হ্যাঁ, হায়েস্ট থেকে লোয়েস্ট পুরাটা দিতে পারেন।
ঠিক আছে, অর্থাৎ ওভারঅল সিনারিও যা যা কাজ করছেন, ঠিক আছে, আপনার এইচআর ডিপার্টমেন্টে দিতে পারেন, আপনার ডিপার্টমেন্টে কারা কারা কাজ করছেন। ধরেন 10টা 11টা ডিপার্টমেন্টের পিছনে দৌড়াইছে তিনজন, ঠিক আছে, কেউ চারটায়, কেউ তিনটায়, কেউ হয়তো দুইটা ডিপার্টমেন্ট নিয়ে, ঠিক আছে, কে কতজন মেন পাওয়ার নিয়ে কাজ করছেন এই কেপিআই ইমপ্লিমেন্টেশন, বা আপনারা যে সারা বছর চেক ব্যাক করছেন র্যান্ডমলি, ঠিক আছে, কে কত% কাজ করছেন, এইটা একটা গ্রাফে থাকতে পারে, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে যেমন সবচেয়ে বেশি হচ্ছে কোন ডিপার্টমেন্টে আছে হাই পারফর্মার, হ্যাঁ, লো পারফর্মার কোন ডিপার্টমেন্টে বেশি, অ্যাভারেজ কোন ডিপার্টমেন্টে বেশি, নানান ভাবে, অর্থাৎ সার্কেলার কি আপনি একেপি এর বিষয়টাকে আপনি চারিদিক থেকে চিন্তা করলে যত দিক থেকে তথ্যগুলো কথা বলা যায় বলবেন, ম্যানেজমেন্ট খুশি হবে যে সে সব দিকই কভার করছে, পুরা ম্যানেজমেন্ট সিস্টেমটার কোনো দিকই বাদ দেয় নাই, সবকিছু এই আলোচনায় আনছে, মানে তুলে ধরছেন, ঠিক আছে। দেখেন ডিপার্টমেন্ট হেডরাও কাজ করছে, ঠিক আছে, কিন্তু তাদের ডাটা কিন্তু এনে নাই, তাদের ডাটা কিন্তু আপনারা নিজেরা নিয়ে নিছেন, আপনারা কাজ করছেন তাদেরটা নিয়ে, তাদের দিয়ে করাইছেন, ঠিক আছে, বাট মূলত এটা আপনারই কাজ, ঠিক আছে। তাদেরকে এই যে ট্রেনিং এ শিখাইলেন পড়াইলেন, হ্যাঁ, ট্রেনিং এর ডাটাও দিতে পারেন, কেপিআই সেট করার আগে কয়টা ট্রেনিং করাইছেন, আপনারা এইচআর এর তিনজন, কে কত% ট্রেনিং করাইছেন, সারা বছর কে কত% কাজ করছেন, অ্যাপ্রেজালের সময় কে কত% কাজ করছেন, গ্রাফ দিতে পারেন। এই ডিপার্টমেন্ট হেডদেরকে দিয়ে যে কাজ করাইছেন, ঠিক আছে, হম, তাদের একটা ইয়ে দিতে পারেন, হ্যাঁ, যে তারা আসলে তাদের ম্যান পাওয়ার অনুযায়ী কোনো ডিপার্টমেন্টে বেশি লোক তো তার খাটনি বেশি গেছে, কোনো ডিপার্টমেন্টে কম লোক তার একটু কম গেছে, ঠিক আছে, ওইটা অনুযায়ী একটা গ্রাফ করতে পারেন কোন ডিপার্টমেন্ট হেডের কত কন্ট্রিবিউশন ছিল, ঠিক আছে, এই সারা বছর অ্যাসেসমেন্টে। তো এগুলা করতে পারেন। আচ্ছা, এখানে একটু মনে হয় এদিক ওদিক, এটা মনে হয় এখানে না, একটু পরে হবে মনে হয়। একটা শীট মনে হয়, এটা না। আচ্ছা, এটা একটু নিচে নিয়ে যায়, এটা বেসিক্যালি আমরা যখন অঙ্কটা ফর্মুলাটা ইউজ করব তখন লাগবে কাজে। হুম, ওকে, সো ভিজুয়ালাইজ আপনি করতে পারবেন। হুম, আচ্ছা, গেল সিলেকশন, ডকুমেন্টেশন, ভিজুয়ালাইজেশন, তিনটাই গেল। এইবার আসি রেটিং এন্ড স্কোরিং। রেটিং স্কোরিং হচ্ছে আপনি এখানে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ছাড়া আরেকটা ফর্মুলা, দুইটা ফর্মুলা নিচে একটা দেখেন স্কোরিং ফর্মুলা আছে, রেটিংও আছে স্কোরিংও আছে, দুইটা সূত্র, ঠিক আছে, একেবারেই সহজ। রেটিংটা কি, একটা একটা এক্সাম্পলটা আগে দেখে তারপরে সূত্রে আসি। এই যে এখানে দেখেন, প্রথমটায় আছে একটা পজিশন ফিল আপ করবেন 21 ওয়ার্কিং ডেজ এর মধ্যে, আপনার টার্গেট কত, 21 দিন, আপনি পজিশনে লোক নিয়ে নিছেন 20 দিনেই, ঠিক আছে, আপনার টার্গেট আছে 21 দিন, আপনি নিয়ে নিছেন 20 দিনেই, আপনার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে, একটু বলেন, ভালো ভালো হয়েছে না স্যার। খারাপ, ভালো, ঠিক আছে। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে এই যে সূত্র যেটা আছে রেটিং এর অ্যাকচুয়াল বাই টার্গেট, হ্যাঁ, এখানে কি হয়, এখানে হচ্ছে কখনো অ্যাকচুয়াল আগে উপরে থাকে, কখনো টার্গেট উপরে থাকে, ঠিক আছে, এই সূত্রটা দুইটা চেহারা হয়, কিন্তু কখন হয়, কখন অ্যাকচুয়াল উপরে, কখন টার্গেট উপরে, সেটার জন্যই আমি একটা কৌশল আবিষ্কার করছি, সেটা এটা আমার আবিষ্কার, ঠিক আছে, কয়েক বছর ধরে। আমরা তো এটিএম বুথ দেখি, তাই না, এটিএম মেশিন, হম, যাই হোক, তো এটিএম শব্দটা আমরা একটু পরিচিত, এটা এর সাথে ম্যাচ করাইছি, মানে করা যায়।
দুইটা ফিগারের মধ্যে, যেমন 20 আর 21, খেয়াল করেন, একদম সিম্পল। কেপিআর ফর্মুলা এত জটিল কিচ্ছু না। ঠিক আছে, 20 আর 21-এর মধ্যে আমার দরকার কোনটা? ছোটটা, যেটা মিনিমাম সেটা দরকার, তাই না? যেটা মিনিমাম সেইটা দরকার। এটিএম ফর্মুলাটা কি? এটিএম ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়াল আগে থাকবে, মানে অ্যাকচুয়াল বাই টার্গেট। এতে অ্যাকচুয়াল, টি তে টার্গেট, এম তে ম্যাক্সিমাম, এটিএম। অর্থাৎ ম্যাক্সিমাম ফিগার, দুই ফিগারের মধ্যে যদি বড়টা নিতে হয় তাহলে ফর্মুলা হবে এটিএম। এটিএম মানে এ আগে থাকবে, এ উপরে থাকবে। বুঝা গেছে? এ উপরে থাকবে। এক্সাম্পল যেটা দিলাম এটা একটু পরে আসতেছি, নিচেরটা একটু কভার করে যাই। মাসে ট্রেনিং করা লাগবে 30 ঘন্টা। ধরেন আপনি করছেন 35 ঘন্টা। কোনটা ভালো? ছোটটা না বড়টা? কোন ফিগার ভালো? হ্যালো, বলেন। জি স্যার। জি। 20টা 20 স্যার। কারণ আমাদের টার্গেট ছিল 21 দিন, কিন্তু আমরা 20 দিনে আমি অ্যাচিভ করতে পারছি। আমি পরেরটা আসি, ওইটা একটু পরে আসতেছি। 30 ঘন্টা ট্রেনিং করার কথা এক মাসে, 35 ঘন্টা করছে। ঠিক আছে। হুম, কোনটা ভালো? হ্যাঁ, 35 ঘন্টা ভালো স্যার। সে ওভার 35 ঘন্টা করছে স্যার। সে হ্যাঁ, ওভার বেশি করছে। ভালোই। তার টার্গেট যদি 100 ছিল, কিন্তু সে 120 টার্গেট অ্যাচিভ করছে স্যার। তার মানে সে ইনসেন্টিভ পাবে স্যার। হ্যাঁ, ঠিক আছে, এইটাই ভালো, এটা ম্যানেজমেন্ট চায় যে বেশি করুক। আর 29 ঘন্টা করতেন, দৌড়াইতো, শোকজ দিয়ে দিত, ঠিক আছে, যে কেন কম করলেন। আচ্ছা, সো দুইটার মধ্যে যদি ম্যাক্সিমামটা আপনার লাগে, তাহলে আপনার জন্য সূত্র হচ্ছে এটিএম। এটিএম মানে অ্যাকচুয়াল উপরে, টার্গেট নিচে। অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়ালি ঘটছে 35, টার্গেট 30। 30। 35/30 × 100 যা আসে। ঠিক আছে, এইটা হচ্ছে এইটা কেপিআই রেটিং। আচ্ছা, এখন ওই রিক্রুটমেন্টেরটা আসি। ম্যাক্সিমাম তো আমার দরকার নাই রিক্রুটমেন্টে। রিক্রুটমেন্টের টার্গেট 21 দিন, যত কম হবে আমার তত ভালো। আমি সেটাই চাই। 20 আছে, ঠিক আছে। তাহলে এখানে এটিএম হবে না, এর জায়গায় কি হবে? টিটা থাকবে, মানে টি উপরে, টার্গেট উপরে, অ্যাকচুয়াল নিচে। টার্গেট কত ছিল? 21। অ্যাকচুয়ালি হয়েছে কত দিনে? 20 দিনে। 21/20 × 100। বুঝতে পারছেন? জি স্যার। এই বাকিরা একটু ইয়ে করেন, রেসপন্স করেন। উজ্জ্বল সাহেব, এই যে শিমু, জি স্যার, বুঝতে পারছি আলামিন, স্যার। আপনারা একটা মনে রাখেন, জাস্ট একটা, এটিএম মনে রাখেন, আর কিছু মনে রাখার দরকার নাই। এটিএম এর অর্থ হচ্ছে অ্যাকচুয়াল ভাগ, মানে উপরে অ্যাকচুয়াল, নিচে টার্গেট। কখন? ফিগার দুটার মধ্যে যখন বড়টা আপনার দরকার, দুই ফিগারের মধ্যে যখন আমার বড়টা লাগবে, ম্যাক্সিমামটা লাগবে, তখন আমার ফর্মুলা হবে এটিএম, মানে অ্যাকচুয়াল উপরে, টার্গেট নিচে। সহজ কথা। আর যদি এর উল্টা হয়, সূত্র উল্টে যাবে। ঠিক আছে, দুইটা মনে রাখতে যায় না। দুইটা রাখতে, মনে রাখলে গোজামিল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই ফর্মুলা তৈরি, মানে এই ট্রিক্সটা আবিষ্কার করা। স্কোরিং এ আসেন, স্কোরিংটা বুঝাবো। স্কোরিং হচ্ছে ওয়েটেজ আর রেটিং এ গুণ করা হবে। ঠিক আছে, স্কোরিং আর স্কোরিংটা বের করতে গেলে কি হবে? রেটিং এর সাথে ওয়েটেজ কে গুণ করতে হবে। ঠিক আছে, রেটিং এর সাথে ওয়েটেজ কে গুণ। এখন ওয়েটেজ কই পাবো? আসতেছে। এখন একটা এক্সেল শিট বের করব। এই শিটটাতেই দুইটা ফর্মুলাই একসাথে করে দেওয়া আছে। ঠিক আছে, এই আমি এখানে আপনাদেরকে আরো এক্সাম্পল দিচ্ছি, অ্যাকচুয়াল বা টার্গেটের আরো এক্সাম্পল এখান থেকে নেওয়া, আরো একটা আছে। তারপরে এই যে এক্সারসাইজ আছে। হ্যাঁ, এক্সারসাইজ আমরা পরে আলাপ করি। আগে একটু চলে যাই এক্সেল ফর্মটায়, সরাসরি ওটা ওপেন করি। ওইটা দেখা যাচ্ছে না, ওকে।
আচ্ছা, দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যায় কিনা বলেন, একটু বড় করছি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, আমি আপনাদেরকে সরাসরি, হ্যাঁ, আমি নিজে অন্য ট্রেনারকে ট্রেনিং করছি কেপিআই, হ্যাঁ, দেখলাম কেমন করায়। গত বছর, আগের বছর মনে হয়। উনি যা দেখাইছে সুন্দর, ভালো, ওনার সব প্রেজেন্টেশনের মধ্যেই। উনি কোনো ফর্ম দেয়নি, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আমাদেরকে একটা ফর্মুলা সহ একটা ফর্ম দেন, ফরম্যাট দেন, হ্যাঁ, যেটা দেখে আমরা কাজ করতে পারি। আমাকে উনি বলছে যে আমি কার্ডটা দিব। ঠিক আছে, যাক, হোয়াট এভার। হ্যাঁ, উনি বড় ট্রেনার, উনি প্রতি মাসেই কেপিএ ট্রেনিং করে, আমি প্রতি মাসে করাই না। অবশ্য এইটার আগে আমার দুইটা গেছে, হ্যাঁ, কেপিএ ব্যাচ দুইটা গেছে। সম্ভবত 19তম গেছে, হোয়াট এভার। ঠিক আছে, তো আমার নিজের ব্যানারে যেগুলো করাই সেগুলোর আমি ব্যাচ হিসাব রাখি, অন্যগুলোর না। আচ্ছা, তো আমার কথা হচ্ছে, আমি যদি কোথাও বাস্তবায়ন করে থাকি, আর বাস্তবায়ন করা ছাড়া আমি কিছু দেখাই না, আর যদি করে থাকি তাহলে আমি অবশ্যই দিব। দেখেন, কোম্পানির নামটা আমি মুছে দিছি, আর কিছু মুছি নেই। ঠিক আছে, আমি ঠিক এই ফর্মটাই দিব, ফর্মুলাই থাকবে, এভাবে কিচ্ছু মুছবো না। আপনারা যাতে এখানে আপনাদের ফিগার, মানে ডিটেলস বসায় আপনারা করতে পারেন। এখানে ভ্যাট ট্যাক্সের অডিটের একজনের দিছি, ডেপুটি ম্যানেজার, তো অনেক কাজ তার দিলাম। তাও দেখেন, এই যে আপনারা কেপিআই লেখাটা দেখছেন, জেডি থেকে কেপিআই করা হয়েছে, সোজা কথা, জেডি থেকে কেপিআই। ঠিক আছে, প্রথমটাই দেখেন, আমি প্রথমটা একটু মার্ক করে দিই। হ্যাঁ, প্রথমটা খেয়াল করেন, এখানে লাস্টে একটা শব্দ আছে, ডেইলি এন্ট্রি মূসক চালান এত ইন্টু সেলস রেজিস্টার। সেলস রেজিস্টারে মূসক চালান এত এন্ট্রি করা লাগবে। এটা হচ্ছে জেডি, কাজ বা অবজেক্টিভ। ঠিক আছে, যে ডেইলি শব্দ লেখছে, কেপিআই হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? হুম। জি স্যার। আমি ওনাদের কাজগুলো করছি, তো আমি ফার্স্টে ওনাদেরকে যেটা বলছি যে আপনারা আপনাদের জেডিটা দেন আমাকে। জব ডিসক্রিপশন ছিল না, লেখায় নিছি, বাংলা ইংলিশ হাবি জাবি ভুলভাল লিখে দিছে, ঠিক করছি, করে জেডিটা পাস করাইলাম। তারপরে জেডি নিয়ে বলছি যে এটার সাথে আসেন, ট্রেনিং করাইছি আমি, তাদের এইচআর লোক ছিল, তারপর আমাকে করাইতে হয়েছে। বুঝাই দিলাম জেডির সাথে কিভাবে কিভাবে আপনারা বিভিন্ন শব্দ বা টার্গেট বা ইন্ডিকেটর ফিগার যোগ করে আপনারা কেপিআই করবেন। তারা নিজেরাই করছে, অনেকের ধরে ধরে করে দিছি আমি। ঠিক আছে, সো সেখান থেকে পাওয়া, যে ডেলি করলে উইকলি করলে, ডেলি মানে একদিনে, উইকলি মানে 7 দিন বা 6 দিনে। ঠিক আছে, এখন পাশে যে একটা কলাম আছে, এই যে ওয়েটেজ, হ্যাঁ, ওয়েট। এখন ওয়েটের মানেটা কি? ওয়েটের, খেয়াল করেন, একটা কাজে দিছে 10, একটা 6, 7, 5, 1, 0.5ও আছে, হ্যাঁ, 0.5, নিচে 100 লেখা আছে, খেয়াল করছেন? 100, 28টা কাজে 100। জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। অর্থাৎ আপনার যত কাজ থাকবে, যতগুলাই হোক, 10টা, 20টা, 50টা, হোয়াট এভার, টোটাল কাজ রে, পরীক্ষার প্রশ্নপত্র যেরকম দেখেন না, 100তে ভাগ করে, 100 মার্ক। এই কাজগুলাকে গুরুত্ব অনুযায়ী আপনিই ভাগ করবেন। তাদেরকে বলছে আপনার একটা ওয়েটেজ বসান, তারা বসাইছে। তার ডিপার্টমেন্ট হেডকে ডাকছি, ঠিক আছে, যে আপনি দেখেন তো, ঠিক আছে নি, ওয়েটেজ গুরুত্ব অনুযায়ী, যে কাজ যত বেশি জটিল, বেশি সময় লাগে, হ্যাঁ, অনেক, মানে এটার জন্য অনেক কিছু হয়, ঠিক আছে, অনেক স্টেপ, অনেক দৌড়ঝাঁপ, ঠিক আছে, সে কাজের জন্য ওয়েটেজ তত বেশি দিবেন আপনি। এমনও আছে কারো কাজ হচ্ছে হয়তো 6টা, একটাই দিছে 50, বাকি 5টায় 50। যেমন পেরোল ম্যানেজার, এই পেরোলের দিবে 50, বাকিটি 50, স্বাভাবিক। ঠিক আছে, ভ্যাট ট্যাক্সের লোক ভ্যাট ট্যাক্সই বেশি দিবে, অন্যগুলো কম দিবে, এটাই স্বাভাবিক, কারণ ওটা তার মেইন, ওইটা নিয়েই দিন রাত থাকে সে। ঠিক আছে, সেম আপনাকে টোটাল এই কাজগুলার ওয়েটেজ আপনি দিবেন, আপনার বস ঠিক করে দিবে জেডি কেপিআই ওয়েটেজ সব ঠিক আছে কিনা। উনি যতক্ষণ ওকে না হবে আপনার সাথে, ততক্ষণ সাইন হবে না এই ফর্ম। ঠিক আছে, বছরের শুরুতে এই 100তে যখন এইটা হইলো, এই নিচের পার্টটাতে শুধু টার্গেটটা থাকবে, তখন একবার সাইন হয়ে যাবে। ঠিক আছে,
একবার সাইন হয়ে যাবে টার্গেটটা যখন সেট করব। হুম, আমি অ্যাকচুয়ালটা মুছে দিই, ঠিক আছে? আমি মুছে দিলাম অ্যাকচুয়ালটা, খেয়াল করেন ফর্মটা দেখা যাচ্ছে। জি স্যার, দেখা কেপিআই যাচ্ছে স্যার। সিরিয়াল নাম্বার, ফার্স্টের কলাম দেখেন কেপিআই সিরিয়াল নাম্বার। কেপিআই কোথায় আছে? এই যে উপরে, খেয়াল করছেন? জি স্যার। এই উপর একটা, নিচে, একই শীট কিন্তু, শীট গেছে নিচে নিচে, আমরা পাশাপাশি যাই নাই, মানে এই শীট থেকে অন্য শীট যাই নাই, একই শীটে আছি, উপরে থেকে নিচে নামছি। এই যে 28 দেখছেন উপরে, 1 থেকে 28, ঠিক আছে? 1 থেকে 28টাই নিচে আবারও লিখছি। কেন লিখছি? এখানে তো আর ওইটা লেখা যায় না। হ্যাঁ, পাশে হয়তো লিখতে পারতাম, পাশে আর যাই নাই, নিচে গেছি। পাশে গেলেও আপনারা যাইতে পারেন, অসুবিধা নাই, একই কথা। অর্থাৎ এই 28টা কেপিআই, এই যে এখানে সিরিয়াল অফ কেপিআই নাম্বারের মধ্যে চলে আসছে, ঠিক আছে? হুম, এটা মানে ওইটা টার্গেট। টার্গেট কি? দেখেন প্রথমটা কি ডেইলি বলছে না? ডেইলি মানে কয়দিন? একদিন। উইকলি মানে, তাদের আবার মাসে 2 শনিবার বন্ধ ছিল, তাহলে মাসে বন্ধ কয়দিন? 6 দিন। 30 দিন মাস করলে বন্ধ 6 দিন, খোলা কয়দিন? 24 দিন, ঠিক আছে? দেখেন তাদের যে কাজ, তার যে কাজগুলো উইকলি উইকলি ছিল, সব 6 দিন, ঠিক আছে? 5.5 ধরে নাই, 6 দিন। আর যে কাজগুলো মান্থলি ছিল সেগুলো 24 দিন, যেটা বছরে 52টা ফ্রাইডে। আর 52 অর্ধেক কত? 28টা, 28টা স্যাটারডে, ঠিক আছে? 28টা কিনা, মাসে 2টা করে 24টা, সরি, 24টা স্যাটারডে, বাদ দিলে 288। আর মনে ফেস্টিভ্যাল লিভ 11, 12 এবার বাদ দিছে, বন্ধের দিনগুলো বাদ দিছে আর কি, দিয়া 288 মাসে, ঠিক আছে? আচ্ছা, সো এইরকম। হম, খেয়াল করছেন টার্গেটটা? যেই কাজ যে জি স্যার। কয়দিনে করবে সেই কয়দিন লিখতে হয়েছে কিনা টার্গেট গুলো। এই কেপিআইটাই ওইখানে আছে, কেপিআইটাই এখানে, ঠিক আছে? ওখানে লেখা আছে কথায়, এখানে লেখা আছে অঙ্কে। বুঝতে পারছেন? জি স্যার। জটিল কিচ্ছু না। আগে আগে করছি কি, কেপিআই গুলার পাশে ওয়েটেজ লিখছি, 100তে কত। তারপরে যেটা করলাম, কেপিআই গুলার মধ্যে যে টার্গেট গুলো আছে ডেলি, মান্থলি, উইকলি, সেগুলো শুধু অঙ্কে লিখলাম, এই যে অঙ্কে, ঠিক আছে? অঙ্কে লিখলাম। এখন এই যে এইভাবে এই 3টা কলাম কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, টার্গেটের পরের 3টা কলাম কিন্তু ফাঁকা, ঠিক আছে? জি স্যার। এইটা একবার বছরের শুরুতে জানুয়ারিতে সাইন করাই নিবে, ম্যানেজার, এমপ্লয়ি, এইচআর সবাই সাইন করে ফাইলে রেখে দিবে। এইটা নিয়ে দৌড় শুরু, এই টার্গেট নিয়ে দৌড়। ডিসেম্বরে এসে, যেটা হচ্ছে এই, তারে কাগজপত্র আনতে বলছে, চেক করছে ওটা কেমনে করছেন, ডেলি ডেলি করছেন কিনা দেখি কিছু কাগজপত্র, সারা বছরে কিছু কাগজ দেখলো, ওকে ডেলি ডেলি করছে, 1 দিয়ে দিল। 2 নাম্বারটা কি, উইকলি, 6 দিনে করছেন কিনা একবার, 2-4টা র্যান্ডম সারা বছরের কাজ দেখা হলো, ওকে 6 দিনে করছেন, 6 6, ঠিক আছে? 6 দিনেরটা 6 দিনই করছে, 6 দিনেরটা সে যদি 4 দিনে করতো, 4 দেয়, কোনো অসুবিধা নাই। পরে 6 দিনেরটা হয়তো সে 8 দিনে করছে, 8 দেন, ঠিক আছে? কম পাবে। খেয়াল করেন ডান পাশের ফিগার চেঞ্জ হয়ে যেতেছে, খেয়াল করেন। 6-এ যখন 6 ছিল, কলাম ডিতে দেখেন যেটা এখন মার্ক করছি আমি, স্কোরটা কি? টার্গেট বাই অ্যাকচুয়াল, সোজা কথা। স্কোর বেড়েছে কেমনে? টার্গেট বাই অ্যাকচুয়াল। এখানে দেখেন ফর্মুলায় ক্লিক করি, টার্গেট বাই অ্যাকচুয়াল দেখা যায়, ফর্মুলা আছে যে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দাঁড়ান আর একটু বড় করি, আরো অনায়াসে দেখা যাবে। ওকে, এই টার্গেট বাই অ্যাকচুয়াল, ঠিক আছে? ওকে, এভাবে করে পুরাটা, পুরা কলামে। আচ্ছা, একদিনের কাজ একদিনে করলো, তাহলে কি হবে খেয়াল করেন, টার্গেট বাই অ্যাকচুয়াল 1/1, 1 দিয়ে 1 ভাগ করলে একই থাকে। 10 কই থেকে এলো? 10-এ ক্লিক করে দেখি, এই যে স্কোর ইন্টু
এই যে এটা ওয়েটেজ, খেয়াল করছেন? উপরের ওয়েটেজ খেয়াল করছেন? জি স্যার, কিন্তু উপরে 10 আসলো কেমনে স্যার? ওই যে ওয়েটেজ, তার যে কাজগুলো ছিল। স্যার এনে 1 নম্বর কাজ হইলো যে এন্ট্রি মুশুক চালান ইনটু 6.2 সেলস রেজিস্টার এক্সেল শিট সেলস ডেলি। রেজিস্টারে প্রতিদিন সে এন্ট্রি দেয়। এই কাজটা তার কাছে গুরুত্ব অনেক, এজন্য সে 10 দিছে, 100-র মধ্যে 10। ঠিক আছে, এটা দিবে কে স্যার? আপনি দেন 2, 3, 4, অসুবিধা নাই, বলেন। স্যার আমি ডেপুটি ম্যানেজার, আমি ব্যাট এন্ট্রি কাজ করতেছি। এই যে ওয়াইড স্কেল যেন 10-এ 10 দিছে, এটা কি আমার ইমিডিয়েট বস বসাবে এই তো স্যার? আগে আপনি বসাবেন পুরাটা, এই 10 না শুধু, আপনি এখানে প্রত্যেকটা কাজে বসাবেন। এই যে এই কলামটা খেয়াল করছেন? হুম। জি জি স্যার। প্রত্যেকটা কাজে আপনি বসায় 100 মিলাবেন। আপনি তো জানেন আপনি কাজ করেন, কেমন গুরুত্ব, কোনটা কত জটিল, কত সময় লাগে, কতবার করা লাগে। হ্যাঁ, আপনি বসায় আপনার বসের সাথে দেখায় এটা ফাইনাল করে নিবেন, শেষ। ঠিক আছে, তা স্যার, নাহলে তো সে বেজাল তা- করবে, সে শেষ করবে না। ওই টাস্কটা কি স্যার তাহলে আমাদের ইচ্ছা মতো দিব, মানে আমি গুরুত্ব বুঝে দিব কাজের? হ্যাঁ, আপনি আপনারটাই, আপনার কাজ তো আপনার চেয়ে ভালো কেউ জানে না। ঠিক আছে, তো আপনিই বসাবেন। স্যার, হ্যাঁ, স্যার আমার কেপিআই কি আপনি আমি করবো স্যার? আপনার কেপিআইও শুরুতে আপনিই করবেন। ঠিক আছে, তবে কিভাবে স্মার্ট ফ্যাক্টর দিয়ে করতে হয় এটা এইচআর এর কাছ থেকে ট্রেনিং এ বা সামনাসামনি আপনাকে বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার পরে এই যেমন এই ট্রেনিং করলেন, এখন আপনি অনেকটা ক্লিয়ার, অনেকটাই আপনি নিজে করতে পারবেন। ঠিক আছে, স্মার্ট ফ্যাক্টর দিয়ে। কারণ জব স্যার ডেসক্রিপশনের সাথে টার্গেটের কাজটা বসাই দিলে হয়। হ্যাঁ বলেন। ওয়েটেজের যোগফল কি 100 হতে হবে না, মানে 100 কি জন্য দিলাম? 100 হইতে হবে, যতগুলা কাজই হোক সব মিলে 100 হইতে হবে। আমি একটা লোকের দেখাইলাম যে 0.5ও দিছে, এই জন্য তারটা নিলাম আমি আগেই পয়সা, আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি আধা থেকে 99 পর্যন্ত দিতে পারেন। আপনার 10 টাকা একটা 99 দিচ্ছেন, বাকিগুলো আরো কম দেন, 0.01। ঠিক আছে, 1 পয়সা 2 পয়সা করে দিয়ে আপনি 100 মিলাবেন, সোজা কথা। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করেন এই এই যে এইটা কোত্থেকে আসতো, এই স্কোরটা, এই যে পারফরমেন্স স্কোর যেটা, কেপিআই এর স্কোর ইনটু আরেকটা ফিগার গুণ হয়েছে, কোনটা? এই যে ওয়েটেজ, খেয়াল করছেন? সূত্রটা কি বললাম স্কোরের? ওয়েটেজ ইনটু রেটিং। মনে আছে একটু আগে সূত্র দেখালাম যে দুইটা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, প্রথম ওয়েটেজের সূত্রটা কি? প্রথম সূত্রটা এই যে দেখেন এখানে আছে, এই যে আমি কালার করে দিই, KPI স্কোর। এই সবুজ করে দিলাম একটা, একটা একটু ভিন্ন কালার করবেন। এই প্রথম সূত্রটা হচ্ছে টার্গেট বাই অ্যাকচুয়াল, ওটা হলো রেটিংটা বেরো, এটা স্কোর না আসলে, এটা হবে রেটিং। হ্যাঁ, এখানে এখানে একটু কনফিউজড হয়ে গেছে এই জন্য। প্রথমটা হচ্ছে কেপিআই রেটিং, ঠিক আছে, টার্গেট বাই অ্যাকচুয়াল। প্রথমটা হচ্ছে টার্গেট বাই অ্যাকচুয়াল, দ্বিতীয় সূত্র হচ্ছে এই রেটিং এর সাথে আপনি, স্কোর না আসলে, এটা হবে রেটিং, রেটিং এর সাথে ওয়েটেজ গুণ করা হয়েছে। রেটিং কোনটা? এই যে এইটা। ওয়েটেজ কোনটা? এখানে ক্লিক করেন, এই যে লাগাই দিছি, এই যে এইটার সাথে, এই 10-এর সাথে এই 1-এর গুণ হয়ে এখানে রেজাল্ট আসছে। বুঝতে পারছেন? এটা ছোট করে দেই, ছোট করলে বুঝবেন। জি স্যার। অনেক লম্বা হয়ে গেছে না? দান কটা হাইড করে আপনারে, একটু হাইড করে রাখি, সমস্যা নেই। একটু বড় করলে এখন বুঝবেন। আরো কটা হাইড করি, সমস্যা নেই। ওকে, এই দেখেন আমি এখন ক্লিক করলাম এই রেটিং এন্ড ওয়েটেজ, দেখছেন? ক্লিক করার পর সে কোন কোন ফিগার দিয়ে গুণ করছে, কোথায় কোথায় গুণ করছে, খেয়াল করছেন? দেখেন আপনারা, জি স্যার, বুঝতে পারছি। এইরকম করে এই কলাম, তারপরে কলাম, কাম দিবেন খালি নিচের দিকে, আর কোনো কাজ নেই। এই যে শিমু, বলেন।
বুঝতে পারছেন? আছেন? সোহাগ, জি স্যার। বুঝতে পারছেন যদি বুঝাইলাম এ পর্যন্ত? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, একেবারেই সহজ। এই ফর্মটা দিয়ে দিব, মডিউলের সাথে আমি এমএসসিটি আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? আপনারা গুলো এই যেখানে অঙ্কগুলো ফিগারগুলো বসানো আছে এখানে আপনারা ক্লিক করে দেখবেন ফর্মুলা কোথায়। ফর্মুলা শুধুমাত্র এই দুইটা কলামে, এই যে আমি এখন কালার করলাম, ছাই কালার, এই দুইটা, শুধু এই দুইটাতে। এখন একটা জিনিস দেখেন, 6 দিনের কাজ, এইটা আমি একটু ভিন্ন কালার করে দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। হলুদই করলাম, একটু বড় করি। আচ্ছা, সেটা হচ্ছে 4 নম্বরটায় আসি আমরা। হ্যাঁ, 6 দিনের কাজ 6 দিনে করলাম না। 6 দিনের কাজ 6 দিনে করলে স্কোর কত পাইছে দেখেন তো, ফাইনাল স্কোর 2, তাই না? 6 দিনেরটা 6 দিনে করলে ফাইনাল স্কোর কত? 2। 2। ঠিক আছে, ব্লু কালার দিলাম 2। 6 দিনেরটা যদি 7 দিনে করে, মানে একটু বেশি করলো, ধর 9 দিনে করলো, দশমিক তো চোখে পড়ে না, 9 দিনে করলে কত পাইবো? 1 পাইছে, দেখছেন? কমে গেছে না, কম পাইছে? জি স্যার। 6 দিনেরটা জি ছয় স্যার। দিনে করলে যা পাইছে 9 দিনে করছে, খারাপ করছে, নাম্বার কম পাবে, নাম্বার কম পাইছে। ঠিক আছে, বাস্তবের সাথে মিলে কিনা? রিপ্লাই দেন, জি মিলে স্যার, কিনা বাস্তবের সাথে? মিলতেছে মিলতেছে। হ্যাঁ, যদি 6 দিনেরটা 3 দিনে করে, কত পাইছে? 4 বাড়তেছে। রেটিংও বাড়ছে, স্কোরও জি বাড়ছে, স্যার। ফাইনাল স্কোরও বাড়ছে। 3 দিনে করাতে 4 পাইছে সে। ঠিক আছে, সো আপনাদের কাজ হচ্ছে শুধু অ্যাকচুয়াল ফিগারটা বসানো আর এই 2 কলামের ফর্মুলাটা বসানো, বাকিটা টান দিলে চলে আসবে। অ্যাকচুয়াল এখন যে যা পারে খালি ওটা একটু দেখে দেখে বসাইতে হবে। টার্গেট তো বছরের শুরুতেই বসানো থাকে, অ্যাকচুয়ালটা বসাবেন শেষে, আর ফর্মুলা তো বসানো থাকবেই। অ্যাকচুয়াল ফিগার যখনই বসাবেন তখনই ফর্মুলার রেজাল্ট গুলো বসে যাবে, তাই না? ঠিক আছে, এই যে অ্যাকচুয়াল, বাদ দাঁড়ান অ্যাকচুয়ালটা, দাঁড়ান এক সেকেন্ড, বাদ দিলাম। ঠিক আছে, টার্গেট তো বছরের শুরুতেই বসানো থাকবে, যখন কেপিআই নিয়ে মানবে, ওয়েটেজ কেপিআই নিয়ে বস আর তার এমপ্লয়ের মধ্যে এক মিল হবে, এইচআর তখন এটা সাইন করা হলো, এইভাবেই সাইন করাবে। ঠিক আছে, কেপিআই, ওয়েটেজ আর টার্গেট, টার্গেট তো কেপিআই থেকেই লিখে দিছে, সাইন করে ফেলবে। জানুয়ারি মাসে এটা হাতে দিল, এটা দিয়ে দৌড়, অ্যাকচুয়াল ফিগারটা যেই বসে যাবে, ফর্মুলার মধ্যে দেখেন ফিগার এসে পড়ছে, আসছে না? আসছে কিনা বলেন, জি স্যার। রেসপন্স করেন। হ্যাঁ, এবার আসেন, নিচে আসি একটু। ঠিক আছে, স্যার নিচে একটা আসি, প্রশ্ন করতে পারি স্যার? করেন। স্যার আমরা কি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমাদের পারফরমেন্স অ্যাপ্রাইজাল করি, এটা কি সেই কাজে ব্যবহার করা যাবে স্যার? এটা সেই কাজেই ব্যবহার করা যাবে, ঠিক আছে, করা যাবে। এখন আপনি এইটা আমি করতেছি তো কেপিআই এর জন্য, কত নাম্বার সে পাচ্ছে কাজের টার্গেট অনুযায়ী, টার্গেট কত ছিল, কত করছে সে, সেই অনুযায়ী। ঠিক আছে, এখন আপনি ইনক্রিমেন্ট যেটা করবেন আজকে শেষের দিকে আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, যে ইনক্রিমেন্টের ওকে স্যার। কাজটা আপনি কিভাবে করবেন, কোথায় করবেন, ঠিক আছে, এইখানে না। ঠিক আছে, এটা শুধু আপনি ওকে। কেপিআই তে কি কত পাইলেন। ঠিক আছে, আচ্ছা দেখেন,
কাজ করতে গিয়ে এই যে ফ্লোরে যে গালিগালাজ করে, কমাবেন কেমনে? লাঠি নিয়ে দাঁড়া থাকবেন, কমবে না। আপনি একটু বাইরে যাবেন, গালিগালাজ করবে, মাইরও দিবে যেটা, মানে আপনি নাই তখন দিবে। ঠেকাবেন কি? আপনি কি পাহারা দিবেন নাকি? সিসি ক্যামেরা কতক্ষণ? ঠিক আছে, সিসি ক্যামেরা তো আর সাউন্ড যায় না। হ্যাঁ, ওই মেকানিজম তো ম্যাক্সিমাম ইয়ে রাখে না। হ্যাঁ, আপনি তো ধরতে পারবেন না গালি দিছে না ভালো কথা বলছে। ধরবেন কিভাবে? ধরবেন নাম্বার দিয়া, কেপিআই তে। ঠিক আছে, হুটহাট করে যাবেন ফ্লোরে। হম, সুনির্দিষ্ট টাইমে না, উল্টাপাল্টা টাইমে যাবেন, ধরে ফেলতে পারবেন। এবং কিছু পছন্দের লোক সেট করে রাখবেন, ঠিক আপনাকে খবর দিবে। ঠিক আছে, সেই জন্য কি করে, আচরণের জন্য নাম্বার দেয়। ঠিক আছে, আচরণের জন্য নাম্বার আছে 10। সাকসেশন ম্যানেজমেন্ট বুঝছেন? আপনার নিচের লোককে আপনার মতো করে ডেভেলপ করতে হবে, তার জন্য 20। লার্নিং শেয়ারিং, যা শিখছেন তা শিখাবেন, তার জন্য 10। 40 এখানে। ইয়েতে আছে 60। হম, কেপিআই তে আছে 60। কেপিআই তে হচ্ছে 60। ঠিক আছে, এখানে একটা ফিগার চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন। আমি একটু কালার চেঞ্জ করে দেই। ঠিক আছে, এই দুইটা আমি হলুদ বাদ দিয়ে অন্য কালার করি, ব্লু কালারই করলাম। হ্যাঁ, এটা ব্লু না করি, কেন চেঞ্জ করতেছি দেখাই। আচ্ছা, দেখেন, বুঝে নেন। আপনি সাকসেশন প্ল্যানিং লার্নিং এর জন্য নাম্বার না রাখেন, শুধু আপনি কেপিআই তে 80 ধরেন, আচরণের জন্য 20 ধরেন, আচরণের মধ্যে অ্যাটেন্ডেন্স ছুটি ছাড়া সব ঢুকান, এটা আপনার ইচ্ছা। অর্থাৎ ওই 40-এর জায়গায় 10 করবেন কি 30-20 করবেন, এটা আপনার ব্যাপার। না রাখলে না রাখেন, কেপিআই 100 তে 100 রাখেন, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, টোটালি আপনার। এখানে আমি 60-এরটা দেখাই, একটু একটু জটিলটা দেখাচ্ছি। ঠিক আছে, তো সহজটা তো করতেই পারবেন। এখানে এই যে 59.95 অর্থাৎ 60-এর কাছাকাছি এই স্কোরটা, হুম, কোত্থেকে আসছে? এটা কোত্থেকে আসছে? ঠিক আছে, একটু দেই। হ্যাঁ, 60, এই তো। অর্থাৎ খেয়াল করেন, এখানে দেখেন, এই টার্গেট গুলোর দিকে দেখেন, এই যে টার্গেট যা আছে অ্যাকচুয়াল তাই আছে, আছে না? খেয়াল করেন কথাটা, প্যাচ নাই, জটিলতা শেষ, অঙ্কের বিষয় শেষ হয়ে যাবে এক্ষুনি 2 মিনিটে। টার্গেটের ফিগার গুলা আর অ্যাকচুয়ালি ফিগার দেখেন তো সেম না সব? জি স্যার। জি স্যার, সব সেম। সেম। হ্যাঁ, অর্থাৎ টার্গেট যা দিছে অ্যাকচুয়ালি যদি তাই করে, তাহলে মনে করেন সে 60-এর পরীক্ষায় 60-এরই আনসার লিখছে। কথা বুঝছেন? এই যে স্কোর 60, নীল লেখা, নীল কালি, এর অর্থ হচ্ছে 60-এ 60-এই সে আনসার করছে। ঠিক আছে, এখন কত পাবে সে? 60-এর 60ও পাইতে পারে, তবে 60-এর বেশি না। ওই যে মাঝে মধ্যে শুনতাম না, অঙ্কে 100-এর মধ্যে 103-4 দিয়ে দিছে, আছে না ভুলে? মানে একটা অঙ্ক দুইবার করছে, মানে দুইটাই ঠিক। 10টা লাগতো, 10 10 100 করে দিছে তো 11টা, 110 এসে পড়ছে, যোগ তো করছে 110, 110 দিয়ে দিছে। বাট 100-এর মধ্যে তো 110 হবে না, 100-এর মধ্যে থাকতে হইব। 100-তে 100 দিতে পারেন আপনি, ঠিক আছে, তাই বলে 110 না, 100-এর বেশি না। ঠিক আছে, যাই হোক, 60-এ 60 পাইতে পারে যদি টার্গেট আর অ্যাকচুয়াল সমান হয়ে যায়। এবং এই দেখেন এই ছবিটাতে তাই পাইছে। ঠিক আছে, তাই পাইছে। এখন এই যে একটু আগে দেখাইলাম, যদি 3 দিনে করে তাহলে কি একটু কম এসে পড়ে? আর ধরেন এটা 9 দিনে করলো। ঠিক আছে, অর্থাৎ আলটিমেটলি মোটামুটি 60-এর আশেপাশেই থাকে। হ্যাঁ, অত ফ্যাক্টর না। এই দেখাইলাম চেঞ্জ গুলো, আপনারা করে দেখতে পারেন। হ্যাঁ, সো
এইখানে ক্লিক করি, এই যে অ্যাশ কালারটা খেয়াল করেন, অ্যাশ কালারটা আমি একটু বোল্ড করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আসল ফিগার। হ্যাঁ, এটা হচ্ছে আসল ফিগার। এই যে যেটা মেরুন কালার করলাম, এটা একটু বড় করি, কারণ আছে এটাতে, এই ফিগারটা বড় করার কারণ আছে, এখানে ক্লিক করি। ঠিক আছে। ও তার আগে একটা আসে, এই যে 60, এই যে ব্লু কালারের 60, স্কোর 60, এটা কোত্থেকে আসছে? এটাও আছে, এটা দেখেন, এই যে 2185, 2185, অর্থাৎ টোটাল টার্গেটকে টোটাল অ্যাকচুয়াল কি দিয়ে ভাগ করে 60 দিয়ে গুণ করছে। ফর্মুলাটা খেয়াল করেন, টোটাল টার্গেট যত টার্গেট 2185, টোটাল অ্যাকচুয়াল হচ্ছে 2185, দুইটারে ভাগ করে 60 দিয়ে গুণ করছে, 60-এ আনছে, 60ই হবে। ঠিক আছে। আচ্ছা, তাইলে 60 এসে পাইলো কত? 60ই পাইলো কেমনে? এখানে ক্লিক করি, এখানে ফর্মুলা দেওয়া আছে, খেয়াল করেন, ফর্মুলা দেওয়া আছে এখানে। অ্যাকচুয়াল যেটা পাবে, অ্যাকচুয়ালি সে যেটা করছে, এটার মধ্যে মিনিমামটাই হবে সর্বোচ্চ পাবে সে, মিনিমাম যে ফিগারটা আসবে সেই সর্বোচ্চ, অর্থাৎ 60-এর মধ্যে পরীক্ষা দিলে সর্বোচ্চ সে 60ই পাইতে পারে। এর চেয়ে যদি কম পায়, যেমন আমি দেখাই এখানে হয়তো 8 দিয়া করলো, দেখাই। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ফিগার গুলা কমাইলে 60-এর কম আসবে, 60-এর কম আসবে। আপনি যদি অ্যাকচুয়াল ফিগার গুলা, যেমন যে কাজ 6 দিনেরটা সেটা যদি 9 দিনে করে, 24 দিনেরটা 33 দিনে করে, আপনি বসাইতে থাকেন। এখানে দশমিকের পরে এত 0.5 না গেলে চেঞ্জ করতেছে না সে। ঠিক আছে। হুম। এই যে মেরুন কালারের যে ফিগারটা, বড় ফিগারটা, অ্যাকচুয়াল স্কোর হচ্ছে তার 60 পাইছে এখানে সে, আচরণে 6 পাইছে, সাকসেশনে 18, লার্নিং এর 4, একসাথে পাইছে 88। বুঝতে পারছেন? একসাথে পাইলো সে 88। অর্থাৎ এখানে আপনার উপরের যে কেপিআই এবং তার যে ওয়েটেজ, এগুলো তো বছরের শুরুতেই করে রাখে, আর কেপিআই টার্গেট গুলোই তো এই টার্গেটে আসছে, এই যে এখানে জটিল কিছুই না। অ্যাকচুয়ালটা তো বসাবেন যখন আসবে তখন। সূত্র কি? একটা টার্গেট বাই অ্যাকচুয়াল, এই সেলগুলো ক্লিক করলে আপনাকে দেখায় দিচ্ছে টার্গেট বাই অ্যাকচুয়াল। ঠিক আছে। তারপরের কলামের সূত্র কি? এই রেটিং এর সাথে ওই যে ওয়েটেজের গুণ করছে। কি করছে? এই রেটিং এর সাথে এই যে ওয়েটেজ, দেখছেন রেটিং কত? 1, রেটিং পাইছে 1। 2 নম্বরটা দেখেন, রেটিং পাইছে 1, 2 নম্বরে রেটিং পাইছে 1, আর ওয়েটেজ হচ্ছে 6। 1 আর 6 গুণ করলে 6 হয়। ঠিক আছে। 1 থেকে আসছে রেটিং এর, 6 6 ভাগ করলে 1ই হয়। ঠিক আছে। এখন বলেন এক্সেল শিটটা মোটামুটি ক্লিয়ার কিনা? বলেন। 100% ক্লিয়ার। গুড, আমি এটা দিয়ে দিব। আপনাদের স্যার, কাছে একটা রিকোয়েস্ট। বলেন। স্যার নিচের অংশটা স্যার একটু বুঝতে সমস্যা হচ্ছে এখনো। নিচের অংশটা, মানে নিচের অংশ ঠিক কোন জায়গায় বলেন, আমি একটু বড় করতেছি। বলেন ঠিক কোন জায়গায়? স্যার আমি যে লার্নিং এন্ড শেয়ারিং, বিহেভিয়ার, পারফরমেন্স, এইগুলো কিসের ভিত্তিতে নিলাম স্যার? আচ্ছা, এই তিনটা, সাকসেসন মানে এই তিনটা আমি একটু দাঁড়ান, আমি আপনাকে বলি, তিনটা হচ্ছে, আমি একটু লাল কালি করে দিই। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে কেপিআই তে যে 102 পাইলো, ঠিক আছে, এটা ধরেন 100-100-এর উপরে, 100-র জন্য না, 100-র চেয়ে বেশির কারণে 102 আসছে তার। হুম। এখন 100-র চেয়ে কত বেশি, কতর জন্য 102 আসছে, এটা এখানে বের করা মুশকিল। হ্যাঁ, এই জন্য আর আপনি ওইভাবে 100 তো রাখবেনই না ওইখানে, কারণ আপনি কি তার আচরণে 10 হলো তো দিবেন, আচরণে 10, ছুটিতে 5, টাইমলি সে আসছে কিনা বা কোনো শোকজ টোকজ পায় নাই গত বছর, এসবের জন্য 5। আপনি ওরকম তো 10 20 মার্ক দিবেন। এই যে লাল কালারের তিনটা আমি সেল, মানে পয়েন্ট দাগ দিছি, এগুলো আপনার ইচ্ছা, আপনি যে নামেই রাখেন রাখেন, না রাখলে নাই। ঠিক আছে। কেপিআই আমি এখানে 60-এ করে, বাকিগুলা 40, আপনি কেপিআই 80, বাকিগুলা 20 বা 10, 90 আর 10 করেন, কোনো অসুবিধা নাই, করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে আপনার এই যে 180, যে এখানে এরকম বেরোয় যাবে আপনার যে এই লোকটা আসলেই কত পায়।
আচরণ কেপিআই মিলে কত পায় সে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে ওটা পারছি নিয়ে অত আসলে। জটিলতার কিছু নেই, ওটা আপনি যা রাখেন রাখেন, রাখলে রাখেন, না রাখলে নাই, আপনার ব্যাপার। কেপিআই আপনি ওকে স্যার। 100-তে 100 হিসেব করতে পারেন। হুম। ওকে। আপনাদের সাথে একটা রিকোয়েস্ট, আমি আজকে দিয়ে দিব এক্সেল শিটে, আপনারা কাল পরশুর মধ্যেই একবার এক্সেল শিটটা খুলবেন। ঠিক আছে? খুলে ফর্মুলা গুলো আমি যেটা বলছি ক্লিক করে দেখবেন, বুঝে নিবেন আরেকবার। হ্যাঁ, যে আমি যেভাবে বুঝাইছি বুঝছেন কিনা। এখন যদি বুঝে যান আর সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু যদি রেখে যান এরপর আর মনে থাকবে না, যেটা বুঝাইলে এটা মনে থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। কারণ মানুষ যত দিন যায় তত লার্নিং ভুলতে থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা এক্সারসাইজে। এই শীটটায় দেখেন, এই শীটটাতে বলা হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে কোয়ালিটি চেক করতে বলছে। 99% পাইতে হবে কোয়ালিটি। কত? 99%। টার্গেট কত তাহলে বলেন তো? টার্গেট কত? কেউ একজন টার্গেট বলেন। 99। 99। ধরেন আপনি পাইছেন 98। তাহলে ফর্মুলাটা কি হবে? আচ্ছা, টার্গেট। আপনি পাইছেন ধরেন 100, হ্যাঁ 100ই পাইলেন, জি বেশি স্যার। পাইছেন। এটিএম ফর্মুলা শিখেছিলাম না, এটিএম। এটিএম। এই দুইটা ফিগারের চেয়ে কোনটা দরকার, আপনার দরকার কোনটা? 16টা না 12টা? স্যার 100টাই, তার মানে বড়টা দরকার টার্গেট। মানে ম্যাক্সিমামটা দরকার আপনার, তাই না? হুম। জি। ম্যাক্সিমাম মানে আপনার লাগবে কি ফর্মুলা? এটিএম। এটিএম মানে কি? কোনটা উপরে থাকবে, টার্গেট না অ্যাকচুয়াল? অ্যাকচুয়াল স্যার। অ্যাকচুয়াল, কারণ এ টি এম। অ্যাকচুয়াল কত আপনার? 100। 100 টার্গেট কত? 99 99। ইন্টু 100। ঠিক আছে। কত হয় ভাগ করলে 100 দিয়ে 99 রে? আমার তো মনে হয় একে আসে নাকি, একবারই তো যায়। যাই হোক, 100 মানে 99 100-র মধ্যে কি একবারই যায়। 1.01। ওয়েটেজ, হ্যাঁ ওয়েটেজ আমি ধরলাম, এই কাজটার জেডিতে ওয়েটেজ আমি 5 দিয়ে রাখছি হয়তো, 5। তাহলে ফাইনাল স্কোরটা কি হবে? 5 × 1। 1.01। 1.15। হ্যাঁ, আমি এটা 1 ধরলাম, এই তাহলে ওয়েটেজ কত? 5। এই ওয়েটেজের কারণে আমার ফাইনাল স্কোরটা হচ্ছে 5। বুঝতে পারছেন? ওকে। আর যদি 100-র জায়গায় 98 হইতো কি হইতো তাইলে? কি হইতো বলেন? এটিএম এ কি অ্যাকচুয়াল উপরে ছিল না? জি স্যার, 100 উপরে ছিল। এটিএম তাহলে এখন কি হবে? 98। অ্যাকচুয়ালটা নিচে চলে আসবে, এই যে অ্যাকচুয়াল নিচে এলো, আসছে না অ্যাকচুয়াল নিচে? অ্যাকচুয়ালটা নিচে গেছে না? জি স্যার, নিচে চলে গেছে টার্গেটটা 99। অ্যাকচুয়াল নিচে, টার্গেট উপরে, ঠিক আছে। ও ভাগ করলে একই হয়। না। 99 98 ভাগাভাগি করলে কি হয়? ওই একই হবে নাকি? খুব কিছু হবে না আর। জি। 5 দিয়ে গুণ করলে তাই হবে। তো দেখেন, এই যে ফর্মুলার ক্ষেত্রে এক্সেলটা খেয়াল করছেন, অ্যাকচুয়াল বাই টার্গেট, টার্গেট বাই অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালি এভাবে আমরা ইউজ করি নাই। সূত্র একভাবেই করে গেছি, দুই ফরম্যাটে করি নাই। দুই ফরম্যাটে আপনি করতে পারেন অ্যাকুরেসির জন্য। ঠিক আছে। জানার দরকার আছে, জানা থাকলে প্রয়োগ করতে পারবেন, আর নাহলে প্রয়োজন নাই। ঠিক আছে। অর্থাৎ 100-রে 99 বা 100-রে 98, 98-রে 99, 99-রে 100 বা 98 দিয়ে ভাগ করলে ওই যে লসাগু একই আসে। বুঝছেন ফর্মুলা এক্সেল শিট?
জি স্যার। ওকে, রেসপন্স করবেন বাকিরা, ঠিক আছে? আমি শীটটা দিয়ে রাখছি, 21 ওয়ার্কিং ডেজ এরটা আপনারা করবেন, ঠিক আছে? এখানে থাকলো। আমি 2013 সালে নায়াগ্রা টেক্সটাইল হেড অফিসে এই ফর্মটা, তখন কিন্তু এটা অ্যাকচুয়াল বা টার্গেটে করি নেই, তখন গেছি রেটিং স্কেল 1 2 3, 3 স্কেলের রেটিং, 5 স্কেলের আছে, 7 আছে, 9 স্কেল আছে, 11 স্কেল আছে। অর্থাৎ হম ওই যে নিচে দেখেন লম্বা একটা লাইন লেখা আছে রেটিং স্কেল 1 হচ্ছে নিড ইমপ্রুভমেন্ট। নিড ইমপ্রুভমেন্ট মানে 1 পাইলে খারাপ করছেন, ফেল। 2 পাইলে পাস করছেন, যা চাইছেন তাই করছেন, পাস। 3 মানে A+, হম সর্বোচ্চ নাম্বার পাইছেন। দেখেন আমি নায়াগ্রাতে 12 মাসই করছি, 12 মাস। প্রত্যেকটা মাসের নিচে দেখেন আমার আর এমপ্লয়ি সাইন আছে, আমি এবং আমার টিমমেট যার এটা কেপিআই তার সাইন আছে। এখানে জেডি, এখানে কেপিআই লিখছি, কেপিআই এর সাকসেস ক্রাইটেরিয়া লিখছি, হোয়াট এভার, ঠিক আছে? এখানে আর টার্গেট অ্যাকচুয়াল ফর্মুলাটা আনি নাই। ওখানে আমার চ্যালেঞ্জ ছিল যে কোন রকম আগে একটা কিছু দাঁড় করাই, তারপর যা আবার হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা, আমারও তখন কিছু ভুল ছিল, 13 সালের কথা, ঠিক আছে? 10 নম্বর পয়েন্টে দেখেন টু পারফর্ম, মানে টু ডু দ্য জব অ্যাসাইন বাই ম্যানেজমেন্ট ফ্রম টাইম টু টাইম বা অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, একটা কথা থাকে না, মালিক যখন তখন যা তা দিব তা তা করতে হবে। এটা আসলে কেপিআই তে আসবে না, কেপিআই না, এটা জেডি তো আসবে না। আমি আমার লাস্ট অফিসে বাদ দিছি এটা, আমার কনসালটেন্সি ফার্ম গুলায় বাদ দিছি। আমি বলছি অসম্ভব, আপনার চেয়ারম্যান এমডি না, কোনো মন্ত্রী মিনিস্টার বললো আমি এটা রাখবো না, এটা কোনো কাজের মধ্যেই পড়ে না, ঠিক আছে? এটার কি টার্গেট সেট করবেন আপনি? আপনার এমডি আপনার 10টা কাজ দিব আপনার কাজের বাইরে, বছরে একবার, এই জীবনে একবার হয়তো আপনার হাত দেয় নাই, আপনি কিসের টার্গেট দিবেন এটার? প্রতি বছর আসবে এমন কোনো গ্যারান্টি আছে? একবার আপনার হয়তো আপনার স্যার বলছে, হ্যাঁ, যে আমার এই বার্থডে কেকটা বাসায় দিয়ে আসো আমার বাচ্চাদের, দ্বিতীয়বার কি বলবে? স্যাররা বলছে না বলে পারি না, আচ্ছা ঠিক আছে, স্যারকে রেসপেক্ট করে হিসাবে করে দিলাম আমি, ঠিক আছে? দ্বিতীয়বার কি বলবে? তো এই জায়গায় কি বলবেন আপনি 1 2 3-এ? এজন্য আপনারা সবার আগে ফাইট করবেন যে এইটা কোনো কাজ না, জেডি থেকে বাদ, কেপিআই থেকে তো বাদই, জেডি তে বাদ থাকলে কেপিআই আসবেই না এটা। আর স্কোরিং এর তো প্রশ্নই ওঠে না, যার জন্মই হয় নাই তার আবার নাম্বার কি, তার নামই কি, ঠিক আছে? হুজুর হ্যালো, ওকে, এটা হচ্ছে রেটিং স্কেলে করা, এভাবেও কর। তো যেহেতু কেপিআই এর ফর্মুলা আছে, ইন্টারন্যাশনাল ফর্মুলা, এভাবে যাওয়ার দরকার নেই, এভাবে গেলে ঝামেলা হয়। এটা করতে গিয়ে আমাকে অনেক ট্রেনিং করাইতে হয়েছে, প্রেজেন্টেশন বানায় নিয়ে দেখাইছি। কাজ যদি এইভাবে করে তাইলে পাবো 1, এইভাবে করলে পাইবে 2, এইভাবে করলে পাবে 3। 2 এর ব্যাটারে 3 দিলে ম্যানেজারকে ধরবো, ম্যানেজার মিটিং এ এমডি কে বলবো, যা 1 পাবে তারে 2 দিলে সেটাও ধরবো, 2 পাওয়া ব্যক্তির 1 দিলে সেটাও ধরবো, 3 পাওয়া ব্যক্তির 2 দিলে সেটাও ধরবো। অর্থাৎ বায়াসনেস থাকা যাবে না, যথার্থটা দিতে হবে, জাস্টিস করতে হবে। জাস্টিস না করলে ধরার জন্য এইচআর আছে, এইচআর হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট। আপনাকে নিজে ঠিক থাকেন, তাইলে অন্যরা ঠিক রাখতে পারবেন। আপনাদের কাছে মানুষ আশা করে, সেই আশা হয়তো করবেন না মানুষের, ঠিক আছে? ওই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য, হ্যাঁ, মানে নিজের কি বলে পেশাদারিত্ব ওখানে নষ্ট না করাই বেটার, ঠিক আছে? বড় স্যার, তার পরামর্শে আবার আমার চাকরিও চলে যেতে পারে, থাকতে পারে রিস্ক। একটু বুঝে শুনে কায়দা করে, ঠিক আছে, পাস করেন, ঠিক আছে? করা যায়, অনেক রাস্তা আছে। তো এইভাবেও করা যায়, কিন্তু এটা আমরা আগাইলাম না। এক্সেল শিটটা যেটা দেখাইলাম এই যে সেটারই, ঠিক আছে? এটা হচ্ছে, এই ফর্মটাকে আমি যেটি বলি না, এটাকে আমি বলি জব অ্যানালাইসিস অ্যান্ড ওয়ার্কলোড অ্যানালাইসিস। এই ফর্মটাকে এখানে ওয়েটেজ আছে, ওই যে দিলাম, ওয়েটেজের সাথে মিনিমাম টাইম আছে, এই কাজটা করতে মিনিমাম কত সময় লাগে, ঘন্টায় ধরলাম।
পার ডে, প্লাস পাশে আরেকটা কলাম আছে ফ্রিকোয়েন্সি, কত কতবার করে, পার ডে কতবার, পার উইকে কতবার, পার মান্থে কয়বার, সেটা। ঠিক আছে, অর্থাৎ মিনিমাম টাইম এবং ফ্রিকোয়েন্সি আর ওয়েটেজ তিনটা দেখলেই আপনি বুঝে ফেলবেন এই লোক 8 ঘন্টায় কি করে আর না করে, তার ফাঁকির ঝুঁকি দেওয়ার জায়গা কতটুকু আছে। ঠিক আছে, এটাকে আমি আমি করছি আর কি, এতগুলো ফর্ম বানায় লাভ নাই। হ্যাঁ, JAWA, যাওয়া, হ্যাঁ, জব অ্যানালাইসিস অ্যান্ড ওয়ার্কলোড অ্যানালাইসিস, যেটির সাথে একসাথে ওয়ার্কলোড বেড়ে যাবে। ঠিক আছে, ফাঁকি ঝুঁকিটাও কন্ট্রোল করতে পারবেন এর মধ্যে, খুব সহজ। এখান থেকে ওয়েটেজটা যাবে আপনার কেপিআই তে, জেডিটা দিয়ে কেপিআই বানাবেন। আরো সহজ করতে পারেন, যে এক্সেলটা দেখাইলাম, জেডি নাই, ডাইরেক্ট জেডি জায়গায় কেপিআই আর ওয়েটেজ, অথবা আপনি একটা এক্সেলও করতে পারেন। ঠিক আছে, এই জেডি, কেপিআই, ওয়েটেজ, এই মিনিমাম টাইম, ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়াল, টার্গেট, রেটিং, স্কোর পাশাপাশি রাখতে পারেন একটা এক্সেল, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, একটা এক্সেল রাখতে পারেন, চ্যাপ্টার হয়ে যাবে, হোক চ্যাপ্টার, এক এক জায়গায় আপনি সব দেখলেন, করতে পারেন। ঠিক আছে। হম, আমি কেন করি না, আমি করি না হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট যখনই দেখবে, হ্যাঁ, অনেকে তো আবার কেপিআই করতে চায় না, অনেকে ভয় পায়, অনেকে বাধা দিবে, জেডি করা হবে না আপনার, এই জন্য আগে এটা করে আগে একটু ধরার ব্যবস্থা করা, কি করেন, কিভাবে করেন, কতক্ষণ করেন, ফাঁকি ঝুঁকি মারেন কতক্ষণ, সব বেরোয় যাবো। আদৌ কেউ মারে, যারা মারে না সেটাও বেরোবে। ঠিক আছে, সো এই হচ্ছে ফর্ম, এই হচ্ছে সেই ফর্মের স্ন্যাপ যেটা দেখাইলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, এক্সারসাইজটা তো আমরা করলাম এক্সেলে আগেই, প্রথম পার্ট শেষ, আমরা দ্বিতীয় পার্টে যাব। হুম, দ্বিতীয় পার্টে যাব। ওকে, একসাথেই শেষ করে দিব, বেশিক্ষণ লাগবে না, তারা একটা সেকেন্ড। এই পার্টটাতে পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম আমি কিভাবে তৈরি করছি, অ্যাকচুয়ালি কিভাবে হওয়া উচিত, আমি তৈরি করছি অ্যাকচুয়ালি যেভাবে হওয়া উচিত সেভাবেই দেখাচ্ছি। ঠিক আছে, সেইভাবেই। কোম্পানির ভিশন মিশন থাকে না, বাদ দেন। ঠিক আছে, থাকলে থাকলো, যাদের আছে তাদের অর্গানাইজেশনাল গোলও আছে, ওই যে বললাম ম্যানেজমেন্টের সবাই বসে সব ডিপার্টমেন্টের কি কি টার্গেট হবে একবারে সেট করে, যখন একবারে সবাইটা একসাথে সেট করে অর্গানাইজেশনাল গোল। ঠিক আছে, এটা তারা ভিশন মিশন দেখেই করে, ভিশন মিশন আপনার কাজ নাই, ডিপার্টমেন্ট হেডদের কাজ নাই, অর্গানাইজেশন গুলো কাজ নাই, যখন আপনাদেরকে দেয় একসাথে, ভাগে যখন পান, একসাথে যখন আসে অর্গানাইজেশন গোল, যখন ভাগ হয়ে যায় ডিপার্টমেন্টাল গোল হয়ে যায়, সেম জিনিস। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল গোল, ডিপার্টমেন্ট হেড, আপনার ডিপার্টমেন্ট হেড যখন আপনাদেরকে দিবে আলাদা করে, তখন হয়ে যাবে ইন্ডিভিজুয়াল গোল বা কেপিআই। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল গোল বা কেপিআই, ইন্ডিভিজুয়াল গোল বা কেপিআই থেকে আপনি জেডি বানান, জেডি তো আমরা বানালাম, ওয়েটেজ টোয়েটেজ দিলাম। ঠিক আছে, ফর্মে নিয়ে আসলাম, ওই যে দেখলেন এক্সেল ফর্মটায়। ঠিক আছে, ওখান থেকে আমরা স্কোরও বের করলাম। এখন এই যে কাজ করে আসছেন এতগুলা, ঠিক আছে, একেবারে জেডি থেকে কেপিআই বানায় একেবারে স্কোর করা, ঠিক আছে, ফাইনাল করা পর্যন্ত প্রত্যেকটা কাজই পারফরমেন্স ম্যানেজমেন্ট পলিসিতে আসবে, ধারাবাহিক ভাবে চলে আসবে। ঠিক আছে, পারফরমেন্স ম্যানেজমেন্ট পলিসির পরে ইনক্রিমেন্ট পলিসি বানাবো, দুটার মধ্যে একটা লিঙ্ক থাকবে, লিঙ্ক কোথায় আছে এটা আমি দেখাবো। ঠিক আছে, তারপরে লাস্টে এসওপিটা দেখাবো। একটু আগাই, পারফরমেন্স ম্যানেজমেন্ট একটা পলিসি দেখাই, এটা আমার না করা 2013 সালে। ঠিক আছে, এই যে প্রথমে হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রেজালটা কি, কেপিআই নিয়ে যে কাজ করবে, কে কখন করবে, ওদের বছরে জুনে হয়তো বছর শেষ, দেখেন ওরা টাইম দেওয়া আছে 22শে জুন পর্যন্ত ডিপার্টমেন্ট হেড
23 থেকে 29 জুন এইচআর এর কাছে থাকবে। 30 জুন এমডি কে দিতাম, দিছি আমি। 10 জুলাই এমডির কাছে নিয়ে নিতাম। ঠিক আছে, জুলাই মাসে স্যালারির সাথে হয়তো যাইতো, যদি 10 জুলাই আগে দিত ইনক্রিমেন্ট প্রমোশন ইস্যুটা, অথবা একটা মাস ক্যারি ফরওয়ার্ড হয়ে, ঠিক আছে, সেটা আগস্টে যাইতে হতো, এর বেশি না। যাই হোক, কারা কারা অ্যাপ্রেজালে থাকতে পারবে? যার প্রবেশন পিরিয়ড পার হয়েছে, সেখানে যা, যে 7 মাসও কাজ করছে, 6 মাসের জন্য তো একটা টাকা পাইছে সে, সপ্তম মাস যে কাজ করছে, এর যদি আমি না ধরি, তাহলে তো এই মাসটা সে যে কাজ করলো, এটা কিন্তু পরের বার অ্যাপ্রেজালও আসবে না। এটা আমি লিখে দিয়েছি 7th মান্থ। ঠিক আছে, এবং এমডি কে রাজি করাইছে। সে যে কাজ করলো, এটা কি তার অপরাধ? কেন পাবে না সে? ঠিক আছে, ওটা আমরা ধরবো। মানে তার চাকরির মেয়াদ যদি অষ্টম মাসে পড়ে, সেটা যদি জুন মাস বা জুলাই মাসে হয়, তাহলে অ্যাপ্রেজাল আসবে। কিরকম আসবে? ওইরকম এক্সেলে 12 মাসের হিসাব করবেন। 12 মাসে 2000 টাকা আসতো তার, তাইলে এক মাসে কত? ধরেন 200 টাকা আসতো, 200 দিবেন তাকে। ঠিক আছে, তার ইনক্রিমেন্ট হলো 200 টাকা, কারণ সার্ভিস দিচ্ছে 1 মাস। ঠিক আছে, আমরা এই স্যার অনেক লোক আছি, ঠিক আছে, পারি না শুধু তেলের বোতল নিয়ে মালিকরে মালিশ করে দিতে, শুধু একটু বাকি থাকে। ঠিক আছে, এতটুকু বাকি থাকে। অনেক আছে, অনেক অনেক, ম্যাক্সিমামই এরকম। মানে আপনি 5 থেকে 10% ছাড়া সব এরকম। ঠিক আছে, আমি লজিক্যালি বুঝাইলে যারা জেনারেলি ভালো বুঝবে না, মানে কি 100 বার বুঝবে। বুঝছে না, বুঝে দিছে তো আমাকে, করাইতে পারছি বলে আজকে বলতে পারতেছি, নাহলে পারতাম না। ঠিক আছে, এই যে লেখাই আছে 3.0, এটা দেখবেন, এটা লেখাই আছে, সার্ভিস ডিউরেশন মোর দ্যান 1 মান্থ। ঠিক আছে, কমপ্লিটেড সার্ভিস ডিউরেশন আছে, মানে আফটার প্রবেশন পিরিয়ড লেখা আছে, হ্যাঁ, দ্বিতীয় লাইনে। যাই হোক, তারপরে এই যে রাফ করা, হ্যাঁ, রাফ জেডি বা কেপিআই তৈরি করা, এটা নিয়ে যে তার বসকে দেখানো, বসের সাথে এমপ্লয়ি যে সামনাসামনি বসে ফাইনাল করব, ওখানে এইচআর থাকবে। হ্যাঁ, এই যে পারফরমেন্স অ্যাপ্রেজাল মিটিং বলে সেটাকে। ঠিক আছে, এই মিটিং এ এই পলিসির এই যে আরো পেজ আছে, হ্যাঁ, আরো পেজে যে এখানে মিটিং এ কি কি প্রশ্ন থাকবে, এর বাইরে খুব একটা প্রশ্ন করতে পারবে না। এই মিটিং কন্ট্রোল করবে এইচআর বসে থেকে। ঠিক আছে, ওকে। সো এখানে সে ফ্লো চার্টটা কিভাবে দিছি, জেডি, ফার্স্টে দিছি জেডি, জেডি থেকে কেপিআই, কেপিআই থেকে মান্থলি বা ইয়ারলি ফর্ম, তারপরে ইনক্রিমেন্ট শিট। এই 4টা ফর্মকে এভাবে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি। ঠিক আছে, পলিসির মধ্যে প্রসেস ফ্লো বা ফ্লো ডায়াগ্রাম দেখানো যায় না। ঠিক আছে, এই কথা বিশ্বাস করি না। ঠিক আছে, আমার এই পলিসি মেবি 9 পাতা ছিল, 9 পৃষ্ঠা কেউ পড়বে না। ট্রেনিং রুমে গিয়া পাওয়ার পয়েন্টে বুলেট পয়েন্ট দেখাইতে হয়েছে, সেই সাথে এই ছবিটা দেখাইছি। এই ছবি যখন এরকম তীর টেনে টেনে দেখাইছি, ক্লিয়ারলি বুঝছে। ঠিক আছে, আর এইসব এত কথা পড়বে না কেউ। ঠিক আছে, আমরা এখন অর্গানোগ্রাম থেকে করছি, অর্গানোগ্রাম যে ডিকেপি এইভাবে আসছে। ঠিক আছে, ছিল না বলে করছি অর্গানোগ্রাম, পিএমএস এর মধ্যে আনতে হবে এমন জরুরি কিছু না, আনলাম আর কি। ঠিক আছে, ওই যে বলছিলাম সবকিছু থাম রুল না, কিছু আছে থাম রুল মানতেই হবে, যেমন টার্গেট বাই অ্যাকচুয়াল মানতেই হবে আপনার, কিন্তু ম্যাক্সিমাম ফর্মুলা না মানলেও চলবে। আবার স্কোরিং এর যেটা ওয়েটেজ ইন্টিগ্রেটিং মানতে হবে, 60 না 80 না 90 ধরবেন কেপিআই, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, এখানে কোনো থাম রুল নাই। ঠিক আছে, তারপরে এই যে রেটিংটা কিভাবে করবেন, এই যে স্মার্ট ফ্যাক্টর দেখছেন, SMART, কোনটায় কি বুঝায় এক্সাম্পল, পলিসির ভিতরেই দিয়ে দিছি, একদম পলিসির ভিতরে। ঠিক আছে, 9 পাতাতে এমনি এমনি হয় নাই। হম, তারপরে এই যে ক্যালকুলেশন করা হইলো, সেটার কথা বলা আছে এখানে। তারপরে কোথায় যাবে, তারপরে কোথায় যাবে, লাস্টে বলা আছে
এইচআর এর কাজ কি, ডিপার্টমেন্ট হেডের কাজ কি, এমপ্লয়ির কাজ কি, ম্যানেজমেন্টের কাজ কি, তাদের রোল গুলো বলা আছে এখানে। এই পলিসির মূল কপি কার কাছে থাকবে? এইচআর এর কাছে থাকবে। কোন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হলে এটা কে প্রস্তাব করবে? এইচআর করবে, আর কেউ না। ঠিক আছে? এইচআর এ যারা আছেন আপনারা এগুলো লিখে দিবেন। হ্যাঁ, তা নাহলে আপনাদের সাথে ইসরায়েল আর ফিলিস্তিনের মতো সাংঘর্ষিক একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। ঠিক আছে? হম। অ্যাকাউন্টস এর এখানে কেউ থাকলেও মাইন্ড করার কিছু নাই, যেটা সত্যি কথা। হেরা এটা নিয়ে নিব, এই অ্যাপ্রেজালের অরিজিনাল শিটটা নিতে ডয়ারে বলে তালা মারে দিব। এটা আপনার সম্পদ। ঠিক আছে? এই পুরা সিস্টেম আপনার। এটা আপনার কাছে থাকবে, না এমডি, না চেয়ারম্যান, না অ্যাকাউন্টস, কারো কাছে না। ঠিক আছে? এবং আমি লিখে দিতাম কোন কাজ কার, কোনটা অ্যাকাউন্টসের, কোনটা অন্য ডিপার্টমেন্টের, কোনটা কার, সব লেখা থাকবে এখানে। ঠিক আছে? কাস্টোডিয়ান কে বলা আছে এখানে। ঠিক আছে? এবং কপি নিবে এইচআর এর কাছ থেকে। ঠিক আছে? অন্য কোনো ভাবে না। তো এইটা হচ্ছে, এইটাতে দেখলাম আগেরটাতে আমি পড়ি নাই, লাস্টে কোথাও হয়তো লেখা আছে যে এইটা, এই স্কোরটা, এই স্কোরটা গিয়ে লিঙ্ক করবে ইনক্রিমেন্ট পলিসিতে গিয়ে। এটা কোনো এক জায়গায় হয়তো লেখা আছে। যাই হোক, আরেকটা পলিসি দেখাই, এটা 2013 সালের। এখন যেটা দেখাবো এটা হচ্ছে গত বছরের 24 সালের, সেম একই জিনিস। ঠিক আছে? এখানে কেপিআই যেটা, যে যাওয়া ফর্মটা বললাম, জব অ্যানালাইসিস এন্ড ওয়ার্কলোড অ্যানালাইসিস, শুধু জেডি না বলে যাওয়া আসছে, চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে ওয়ার্কলোডটাও ঢুকে গেছে, ওয়েটেজটা তো আছেই। ঠিক আছে? কেপিআই সেটিং কিভাবে করবে, স্টেপ গুলো আছে, কার কি রেসপন্সিবিলিটি সেটা লেখা আছে, বিহেভিয়ারাল পার্ট লেখা আছে, ওই যে আরো যে পার্ট, সাকসেশন প্ল্যানিং, এই সে হাবি জাবি। মানে আপনি কেপিআই ছাড়া আরো কোনো পার্ট রাখলে সেগুলোতে কোনটায় কত, কিভাবে যোগ বিয়োগ হবে, যে যোগ অঙ্ক দেওয়া আছে এখানে। হ্যাঁ, ওই যে রেটিংটা বেড়েছে না, টার্গেট বাই অ্যাকচুয়াল গুণ করে, স্কোরটা আসছে কি ওয়েট ইনটু রেটিং। আর কেপিআই 60, বাকিগুলো 40, টোটাল 100। এই সমস্ত কথাই এখানে বলা আছে। ঠিক আছে? 4.7 দেখেন, 4.7 এখানে দেখেন, ক্লিয়ার করে দেখেন নিচের দিকে, 4.7। ঠিক আছে? 4.7-এ বলা আছে লিঙ্কিং পিএমএস উইথ ইনক্রিমেন্ট স্ট্রাকচার, ইনক্রিমেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? কোথায় আছে এটা? ইনক্রিমেন্ট পলিসিতে, আলাদা করা আছে পলিসিতে। ঠিক আছে? এই পিএমএস এর স্কোরটা ওই পলিসিতে গিয়ে হিট করবে। কোথায় সেটা? ঠিক আছে? দেখি সামনে, এই যে আছে। পলিসিটা বুঝছেন কিনা বলেন, পিএমএস পলিসি, ওটা নিয়ে কোনো প্রশ্ন আছে? বলেন। না স্যার। ওকে, দুইটা স্যার পলিসি দেখালাম। পলিসিটা যদি আবার এখন একটু যে শেয়ার করবেন। কোনটা 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 বলেন। স্যার টিএমএস পলিসিটা যদি আবার একটু শেয়ার করতেন স্যার। ওকে, এই যে এটাতে নতুনটাই দেখে, এই যে নতুনটা। ঠিক আছে? কি পারপাস, ডেফিনেশন, হুম, যাওয়া বলতে কি বুঝায়, পিএ বলতে কি বোঝাচ্ছে, পিএমএস কি, হ্যাঁ, তারপরে ইনক্রিমেন্ট এন্ড প্রমোশন স্ট্রাকচার, হ্যাঁ, ওটাকে ওখানে নাম, সংক্ষেপে নাম দিছি আর কি, যা আসে। ডেফিনেশন, স্টেক হোল্ডার বলতে কারা কারা এই এই পিএমএস এর মধ্যে থাকবে, এমপ্লয়ি, ম্যানেজার, এইচআর, তারপরে মালিক। ঠিক আছে? এরা থাকবে। আচ্ছা, এটা যদি 360 করতাম তাহলে ভেন্ডররা থাকতো, সাপ্লায়াররা থাকতো, কারণ তাদেরকেও, তাদের মূল্যায়নটা এখানে আসতো যদি 360 করতাম। 360টা ভিন্ন টাইপ, পারফরমেন্স ম্যানেজমেন্টের ভিন্ন টাইপ। ঠিক আছে? এই জন্য ওটা নিয়ে আলাপ করছি না, শুধু কেপিআই বেস। তারপরে এই যে জব অ্যানালাইসিস ফর্মটা নিয়ে আলাপ করলাম, কেপিআই সেট কিভাবে করবে সেটা নিয়ে আলাপ করলাম এই পেজে। পরের পেজে আছে কেপিআই এর সাথে আরো যেগুলো আছে, সাকসেশন প্ল্যানিং, আচরণের কথা, কোনটা কত সেটা এখানে বলা আছে। এই যে ছক করে দেওয়া আছে, 65, 25, 10। ঠিক আছে? এভাবে করা আছে। আচ্ছা, টোটাল 100 হয়েছে এখানে। স্যার আমরা কি পলিসি গুলো পাবো স্যার? পলিসি আমি এখানে দিয়েই দিছি, এই যে যেটা পেস্ট করে দিছি এইটাই পাবেন, এই এই মডিউলটা পেয়ে যাবেন। এখানে দুইটা পলিসি আছে। ঠিক আছে? একদম সিরিয়ালি দিয়ে দিছি, বাদ দেই নাই কিছু। ঠিক আছে? হুবহু করে তো লাভ নাই, এটা দেখে আপনি আপনাদের মতো করে করবেন, আপনার সামনে এটা থাকলো।
ঠিক আছে, এক্সাম্পল হিসাবে। এই যে এখন দেখালাম দুইটা পলিসি আছে। এই মডিউলটা এভাবেই পাবেন, 75টা স্লাইডই আশা করি এমএসসিটি আপনাদের দিয়ে দিবে এক্সেল ফর্মটা সহ। ঠিক আছে, এমএসসিটির কেউ আছেন এখানে? আচ্ছা, মনির ভাইকে বলে দিব, হ্যাঁ, যাতে এক্সেলটা এক্সেলই দেয়, পিডিএফ টিডিএফ না করে। ঠিক আছে, ওকে। জি স্যার। তো দুইটা পলিসি, হ্যাঁ দুইটা পলিসি এখানে দেওয়াই আছে। প্রেজেন্টেশন আমার ভিডিওর যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের ভিডিও লিংক এবং সার্টিফিকেট যে মেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছে, এই মেইলে মেইল করেছে। আচ্ছা, যাই হোক, এটা দিবেন, এক্সেলটাও দিয়ে দিয়েন, হ্যাঁ দিয়ে দিব আমি একসাথে। তো পলিসিটাও পাবেন দুইটা একসাথেই। হ্যাঁ, এবার আসি হচ্ছে পলিসি থেকে নাম্বার। কেউ ধরেন যে নাম্বার পেয়েছে 37, কি হবে? কোথায় যাবে? এই যে দেখছেন, এইটা হচ্ছে ইনক্রিমেন্ট পলিসি। প্রথমে একটা চার্ট আছে, চার্টে কি আছে আসতেছি। ইনক্রিমেন্টে ওই পারফরমেন্সের যে স্কোরটা, তার সাথে আর কি যোগ হবে? আর কি পার্সেন্ট আর যোগ হইতে পারে? ইনফ্লেশন। একটা দেশে ইনফ্লেশন থাকে 2, 3, 4, 5, 10%, আমাদের মনে হয় প্রায় 10-এর কাছাকাছি আছে, মানে 10 থেকে নেমে আসছে। তারপর হচ্ছে এক্সট্রা কিছু যদি দেয়, কি জন্য? আদুবাই হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, কোনো কারণে খুব বাড়ে নাই, খুব ডেজিগনেশনও মানে বাড়ে নাই, ঠিক আছে, তাকে তার জুনিয়র চাইতে একটু বেশি রাখা। অভিজ্ঞ, ভালো, হয়তো অনেক কিছুতে রাখার দরকার আছে, তাকে একটু বেশি দিবেন। কিভাবে? ওই ছকে পড়লে তো বেশি পাবে না সে। তার স্কোর আর তার জুনিয়র স্কোর যদি একই রকম থাকে, অথবা জুনিয়রটা তার চেয়ে বেশি থাকে, তাহলে তো বিপদ, নাম্বার সে কম পাবে। ঠিক আছে, এর জন্য কয়েক পার্সেন্ট রাখা এখানে এখানে যে বলা আছে। আরেকটা হচ্ছে যারা প্রমোশন পাবে, তাদের জন্য এক্সট্রা একটা পার্সেন্টেজ থাকবে, 2, 3, 4 ইত্যাদি। ঠিক আছে, কেন? নর্মাল ইনক্রিমেন্টের চাইতে প্রমোশন পাওয়ার জন্য, যাতে একটু সিস্টেমেটিক ওয়েতে বেশি মোটিভেটেড হয়। হ্যাঁ, হ্যাঁ, বেশি মোটিভেটেড কেন হবে? যারা প্রমোশন পাবে। আচ্ছা, সো ইনক্রিমেন্টে আর একটু বেশি থাকবে, 1-2%। হুম, সো এইরকম গুলো দিয়ে, এখন এই যে সে কেপিআই তে যেটা পাইলো ইনফ্লেশন, আর যারা একটু পুরনো এক্সট্রা দিতে হবে তারা, এইটা মোটামুটি সবাই পাবে। ঠিক আছে, প্রমোশনটা সবাই পাবে না, যারা প্রমোশন পাবে তারা পাবে, বাকিরা পাবে না। ঠিক আছে, এই চার্টটা আমি একটু বড় করি, করলে আপনাদের জন্য সুবিধা হবে দেখতে। তারপর আগে শিখতে যাব। বোঝা যায়? হ্যালো, কেউ একজন একটু জি রেসপন্স স্যার, করেন, বোঝা যায় কিনা? জি স্যার বোঝা যাচ্ছে। ওকে, প্রথম বাম স্যার বোঝা পাশের যাচ্ছে। যে কলাম, বাম পাশের কলামটাতে আছে 34 থেকে 40 হলে আপনার এই মার্কস যে পাবে, তার বেতন, বেসিক বেতন যদি 5,000-এর মধ্যে হয়, তাহলে তার বাড়বে 7%। 7%, ঠিক আছে, হ্যাঁ 7%। আমি, দেখেন, বেসিক স্যালারি রেঞ্জ আছে 5 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20। আপনি ধরেন 3,000 3,000 করে রেঞ্জ বাড়লো, অথবা 4, 4, 5, 5 করে, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, তবে খেয়াল রাখতে হইব, হিসাব করে নিবেন আপনার অর্গানাইজেশনে
ম্যাক্সিমাম, বেশিরভাগ মেজরিটি লোকের বেতন কোন রেঞ্জের মধ্যে, ওইখানে একটু পার্সেন্টেজ বেশি দিবেন, তাদেরকে তুলতে হবে। ঠিক আছে, উপরে যারা আছে তাদেরকে তোলার দরকার নাই, পারলে নামান। ঠিক আছে, তবে এদেরকে তো আর তাদের বেশি দেওয়া যায় না। সিনিয়রদের তুলনায় জুনিয়ররা তো খুব বেশি পেয়ে একদম তার বেশি ইনক্রিমেন্ট হয়ে যাবে এমন না। হ্যাঁ পাবে, প্রমোশন পাইলে, এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করলে অবশ্যই পাবে। সিনিয়র যদি পারফরমেন্স না করে বেশি পাবে না, এবং এই সিস্টেমে পাবেই না। সিস্টেমটা খেয়াল করেন। 5,000 বেসিক যার, তার দেখেন 7 থেকে 35% পর্যন্ত আছে, আছে না 35। যার বেসিক 25,001 টাকা, 2 থেকে 18, ও যত ভালো পারফরমেন্সই করুক 18-এর উপরে সে পাবে না। খেয়াল করছেন? যার বেসিক, খেয়াল করেন, যার বেসিক 5,000 টাকা, সে যদি 64% মার্কও পায়, 20% বাড়বে তার। তার মানে কি, 25,001 টাকা পাওয়ার লোক যদি 91% মার্কও পায়, তাইলে ওই লোকটা চেয়ে কম পাবে, 18 পাবে। কোন লোকটা চেয়ে কম পাবে? যার বেসিক বেতন 5 কিন্তু স্কোর পাইছে 64, সে পাইছে 20। যার বেসিক বেতন 25,001, স্কোর করছে 91, সে পাইছে 18। একটু ব্যালেন্স করা। ঠিক আছে, আমি ধরে নিলাম 5,000 থেকে ধরেন 20,000 মধ্যে যাদের বেসিক আছে, এদের সংখ্যাই বেশি। আপনি ফিগার গুলোর দিকে তাকান, কলাম গুলোর দিকে, এভাবে আপনি দেখবেন এদিকের বাম পাশের গুলাই যাদের বেসিক কম আছে, তাদের এটাই বেশি, ওটাই বেশি। বুঝতে পারছেন? এবং দেখেন, জি স্যার। যারা উপরের রোটাই দেখেন 7%, 5%, 3%, 2% কমছে, তাই না? বেসিক যত বাড়ছে, ইনক্রিমেন্টাল পার্সেন্টেজ তত কমছে। ঠিক কমছে। আছে, 10, 7, 5 এভাবে। জি একদম স্যার। নিচেরটা দেখেন 35, 32, 30, 27, এখানেও আপনি রেঞ্জে গ্যাপ রাখতে পারবেন, মানে একেবারে সেম সিকুয়েন্সিয়াল গ্যাপ রাখতে পারবেন। স্যার এটাকে আপনি লজিক্যালি ঠিক করতে স্যার হবে, কারণ আপনি প্রশ্ন করবে। হ্যাঁ বলেন, স্যার স্যার আপনি বলেন। কিন্তু লেবার ল ভায়োলেট করছেন স্যার। স্যার এরকম আপনি কিন্তু লেবার ল ভায়োলেট করছেন স্যার। যেমন বলেন কোন আইনে তো জায়গায় বলে করছি। দিছে স্যার, 5% নিচে আপনি ইনক্রিমেন্ট করতে পারবেন না। আচ্ছা, এটা 13 সালের, এটা 13 সালের। ঠিক আছে, আপনারা 5-6%-এর উপরে করে নিয়েন। ঠিক আছে, এই ছকটা 13 সালের। ঠিক আছে, আপনারা হচ্ছে ছকটা বুঝে হচ্ছে কথা, নিজের মতো করে করেন, কোনো অসুবিধা ওকে নেই। স্যার। তবে গরিবদের একটু উপকার করেন। ঠিক আছে, দেখেন অবশ্যই স্যার। 35, 32, 30, 27, 25। ঠিক আছে, হুম, এখানে আপনি রেঞ্জ করেন 35 থেকে, হয়তো আপনি 2 কমান 33 করেন, 31 করেন, 29 করেন, 27 করেন, 2-2 করে কমুক, অথবা 2-2 করে বাড়ুক, বা 3-3 করে কমুক, 3-3 অর্থাৎ যাই হোক, 2, 3, 4, 5 কোনো কথা না। কথা হচ্ছে এই যে গ্যাপ, একটা স্ল্যাব থেকে যে আরেক স্ল্যাবে যাবে, এই যে রেঞ্জের গ্যাপটা, রেঞ্জটা আপনার হতে হবে লজিক্যাল। আপনি একটা লজিক সেট করেন যে আমি স্যার 2-2 করে গ্যাপ দিছি, আমি স্যার 3,000-3,000 টাকা করে বেসিকের রেঞ্জ দিছি। ঠিক আছে, আর এই যে স্কোর যেটা যেটা কেপিআই পাইলো, 5-5 করে করেন। এখানে 5 করেই করা হয়েছে। 5 করলে কি হবে? স্ল্যাব বাড়বে, স্ল্যাব বাড়লে কি হবে? এক স্ল্যাব থেকে আরেক স্ল্যাবে গেলে একটু বেশি টাকা পাবে। ঠিক আছে, বেশি স্ল্যাব করার যুক্তি হইলো নিচের দিকে যারা আছে একটু বেশি পাবে। এ ধরনের একটি কৌশল খাটালে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি এখানে পাপ করতেছেন না। ঠিক আছে, মালিকের খুব একটা লস হচ্ছে না। মালিকদের তো দেখা গেছে 10টা দেশে, হ্যাঁ, 2-400 বাড়ি আছে, হ্যাঁ, বেগম পাড়ায় গিয়ে মারামারি করে। ঠিক আছে, বাড়ি নিয়ে, এরকমও আছে। আর গরিবের 2,000 টাকা থেকে 200 বাড়াইতে খুব কষ্ট হয় তাদের, বিজেএমই বিকেএমই থেকে কান্নাকাটি করে ফকিরের মতো। ঠিক আছে, টাকা পয়সা নেই, হোয়াট, যাই হোক। ঠিক আছে, সো এই গরিবদের একটু উপকার করেন। ঠিক আছে, এই ট্রিক্স গুলো ইউজ করবেন। হ্যাঁ,
এক্সেলে বসায়া ভালো করে ব্যাক এন্ডে যোগ বিয়োগ করে দেখবেন যে এর বেতনটা যে 12,000, আদৌ তার কত বাড়বে, কত পাইতে পারে সে স্কোর। ঠিক আছে, ব্যাক ক্যালকুলেশন করে একটু এদিক ওদিক করে বসায় নিবেন সুন্দর করে, বাট লজিক্যালি যাতে আপনাকে ধরতে না পারে। বেসিকের রেঞ্জ, এই যে কেপিআই এর স্কোরের রেঞ্জ 5 রাখবেন না 7 করে রাখবেন, নাকি 3 3 3 করে রাখবেন। পার্সেন্ট এই যে কেপিআই এর স্কোরটা আপনি সমান সমান রাখেন, যে মানে 5 5 আছে, সব 5। ঠিক আছে, আর ওইদিকে মনে করেন আপনি বেসিক আপনি 3,000 করে রাখেন অথবা 5,000 করে রাখেন। আপনার কলাম বাড়ুক, বেসিকের কলাম বাড়ুক, যত বাড়বে নিচের দিকের লোক তত বেশি পাবে। ঠিক আছে, যেমন 25,000-এর উপরে একসাথে করে দিছি, তার মানে কি উপরে যদি 20 জন থাকে 30 জন থাকে, ওই 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 পাবে, এর বাইরে পাবেন। তাদের মধ্যে স্ল্যাব কম করেন, এদের স্ল্যাব কম করেন। ঠিক আছে, এদের টাকা এমনিই বেশি, তাদের 2% মানে আপনাদের 10%, 12%। ঠিক আছে, অনেক কিছু। হুম, ছকটা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। জি স্যার। ওকে, এইখানেই এখন আপনারা বলেন, ওই যে পারফরমেন্স স্কোপ ম্যানেজমেন্ট পলিসি, আর ওই যে এক্সেল শিটে যে নাম্বার পাইছিল একটা লোক, যে 88 নাম্বার পাইলো, ঠিক আছে, ডেপুটি ম্যানেজার, ধরেন তার বেসিক বেতন 12,000 টাকা, তাহলে এখানে কত পার্সেন্ট হবে ইনক্রিমেন্ট তার? দেখে বলেন। 27% স্যার। 27%, গুড। ঠিক আছে, এই রকম করে আপনারা বের করে ফেলতে পারবেন। 27% কি বেসিকের ইনক্রিমেন্ট হবে, তার বেসিক, নট গ্রস। ঠিক আছে, আপনি গ্রসও করতে পারেন, আপনার মালিক যদি গ্রস দিয়ে যায়, প্র্যাকটিস যদি গ্রসে থাকে গ্রস দেন, কোনো অসুবিধা নেই, কমাইতে যান না, না স্যার, মানুষের এনে অভিযোগ কমাবে, আইনে কিন্তু টাকা বেসিকের কথা কমাবে। বলা আছে স্যার। আমরা কিন্তু যারা এইচআর কমপ্লেন্সে কাজ করি তারা কিন্তু আগে আইনটাও প্রায়োরিটি দিতে হবে স্যার। আইন প্রায়োরিটি দিবেন, মালিকও বাঁচাবেন। আমার মালিক যদি বেসিক গ্রস দিয়ে এসে থাকে, আমি গ্রসেই দিব। আইনে যেগুলো বলা আছে, আইনের ফিগার গুলো সব হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম না। আপনি যদি গ্রসে দেন, না করবে না, আরো খুশি হবে, যাক একটা পাইলাম যারা গ্রসে দেয়। সে আরেক জায়গায় গিয়ে বলবে যে আমি তো দেখছি লোকজন গ্রসেও দেয়, এবং গ্রসে দেয়। ঠিক আছে, গ্রসে কেউ কেউ দেয়, কিছু কর্পোরেট গ্রসে দেয়, কিছু ফ্যাক্টরি দেয় কিনা আমার ঠিক মনে পড়ে না। ঠিক আছে, যাই হোক, আমার কথা হচ্ছে যদি দিয়ে থাকে, আমি এক জায়গায় দেখছি ক্যাজুয়াল লিভের উপরে এনক্যাশমেন্ট করতো তারা, আমি গিয়ে আনলিভের উপরে এনক্যাশমেন্ট চালু করে দিছি, ক্যাজুয়ালটা আমি না করি নাই, চালাইয়ে গেছে, তারা দুইটাই দিয়ে গেছে, আমি আসার পরে ক্যাজুয়ালটা অফ করছে। ঠিক আছে, রানিং সুবিধা, টাকা পয়সার ব্যাপার, আমি কেন বন্ধ করতাম, কি দরকার, করি নাই। ঠিক আছে, ওই মালিক কি করতো জানেন? ঘোড়ার রেস হয় না, ঘোড়ার রেস, হ্যাঁ, বিদেশে হয়, কানাডা অস্ট্রেলিয়া হয়, কানাডায় গিয়ে ঘোড়ার রেস খেলে জুয়া খেলতো, টাকা উড়াইতো। তো ক্যাজুয়ালের লগে আনলিমিটেড এনগেজমেন্ট হলে আমার সমস্যা আছে? সে তো আগের থেকেই দিত, ওটা তো ম্যান্ডেটরি ছিল না, আইনে বাধ্যতামূলক ছিল না, বাধ্যতামূলক ছিল এইটা, বাধ্যতামূলকটা আমি নিশ্চিত করাইছি, ওইটা করাই নাই। ঠিক আছে, দিয়ে গেছে দিয়ে গেছে, সমস্যা কি আমার? আমার তো প্রবলেম নাই। ঠিক আছে, এই ছকটা দিয়ে কি হবে? ওই যে নাম্বারটা এনে এখানে বসাইলেন, এখান থেকে বেরিয়ে গেল কত পার্সেন্ট ইনক্রিমেন্ট। এই 27-এর সাথে ইনফ্লেশন যদি যায় যাবে, এক্সট্রা কিছু পাইলে পাবে, প্রমোশন পাইলে আরো যোগাবে। পলিসিটা আমি সূত্রটা, দাঁড়ান, এই যে উপরের দিকে দেখেন, 2 নম্বর পয়েন্টে দেখেন, ইনক্রিমেন্ট ইকুয়াল টু পার্সেন্টেজ অফ পিএ প্লাস কোম্পানি ডিক্লেয়ার্ড লিভিং অ্যাডজাস্টমেন্ট, মানে যেটা ইনফ্লেশন, প্লাস ম্যানেজমেন্ট ডিক্রিশন। ব্রেকেট দেওয়া আছে, ম্যানেজমেন্ট ডিক্রিশন সবাই পাবে না তো, আদুবাই টাইপের যারা আছে তারা পাবে। এখন আদুবাই তো সবাই বানাবে না, কাউরে কাউরে বানাবে, বানাবে বলতে হচ্ছে কারে দিবে। আমার নিচে জুনিয়র আছে 2টা, আমি আদুবাই। ঠিক আছে, আমি ওদেরকে শিখাই, ওর বেতন আমার বেতন মানে কাছাকাছি, 500 টাকার ডিফারেন্স। আমার তো মন খারাপ, সুযোগ পাইলে যাবো গা।
তা আমার অভিজ্ঞতা তো দাম আছে এখানে, অনেক কিছু করছি। মালিক যদি ভালো হয়, মালিকের কথা বাদ দেন, এইচআর যদি ভালো হয় মালিককে বোঝানোর চেষ্টা করবে, এর ডিসক্রিপশন দেন 2% বা 1%, দিয়ে আর একটু উপরে রাখেন তার চাইতে। ঠিক আছে, এখন এই আদু ভাই যারা শিখাচ্ছে, নিশ্চয়ই সে আদু চেয়ে বেশি পাবে না, কোনোভাবেই পাবে না। এটা খেয়াল রাখতে হবে যাতে কেপিআই তে না পায় সে বেশি। পাইলে মনে করেন গড়বড় আছে, বস 2 নম্বরই করছে, ধরবেন বসরে তখন। ঠিক আছে, জায়গায় জায়গায় জাস্টিস এনশিওর করার দায়িত্ব প্রধানত এইচআর এর। প্রথমত বলবো এইচআর এর, যদি এইচআর এর কাজের মধ্যে পড়ে ওদের দিয়ে করায় নিবেন, ফাঁকি ঝুঁকি তো মারবেই। সিসি ক্যামেরার দিক তাকাবে, এইচআর এর লোক আছে কিনা খুঁজবে। ঠিক আছে, যাই হোক, এই যে ফর্মুলাটা দেখছেন না, ফার্স্ট এই ফর্মুলা বলা আছে ইনক্রিমেন্টে আসলে কি কি মিলে ইনক্রিমেন্ট হবে, বুঝা গেছে? তারপরে এই চার্টটা, এই চার্টেই কেপিআই স্কোরটা এখানে চলে আসে, এটাই পিএমএস টাকে এখানে লিঙ্ক করছে। ঠিক আছে, আহামরি বা একেবারে আলাউদ্দিনের চেরাগের কিচ্ছু নাই এই জায়গায়, শুধু লিঙ্ক করার একটা রাস্তা। ওই তার এই তার জোড়া দিয়ে দিছি এই জায়গায়, জাস্ট একটা কলমে ফিগারটা এসে যোগ হয়েছে, আর কিছু হয়নি এখানে। আমি না এক রাতে ইনফ্লেশনও নিয়ে দিয়েছিলাম 5%, 2013 সাল, 13-14, 6% মনে হয়েছিল, 6 বা 6.5 এরকম ছিল। হ্যাঁ, বললাম, পরে বললো প্রথমবার তো দাও 5 দাও, বেশ দিয়ে দাও না, গড়ে 5 সময় 5 দিছি। এবং খেয়াল করেন এখানে অ্যাপ্রেজাল আছে 34%, তার মানে কি কেপিআই যে 33 পাইছে, ও ইনক্রিমেন্টের শুধু ইনফ্লেশনটা পাবে, যদি আদুবাই হয় ডিসক্রিপশনটা পাবে। পারফরমেন্স তো তার খারাপ, প্রমোশনের প্রশ্নই ওঠে না। ঠিক আছে, ওখানে ছিল কিনা আমি জানি না, বাট যদি থাকতো আমি এটা করতাম। 33%-এর নিচে যদি কেউ পাইতো, সে এই ইনক্রিমেন্ট পাইতো না। কিন্তু সে কাজ করছে না, কাজ তো করছে সে। ঠিক আছে, ওই যে সারা বছর যে বলে জিনিসপত্রের দাম বেশি, বেতনে তো পোষায় না, পোষানোর মুখ বন্ধ, ওই যে 5% নিয়ম এটা দেয়, ভালো ভালো অর্গানাইজেশন ইনফ্লেশনটা দেয়। এটার সাথে আরো কিছু অ্যাড করে করে এটাকে বলা হয় কোলা, কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট। ওইখানে প্রথমবার চ্যালেঞ্জ ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমি চিন্তা করলাম যে বেশি কি চাইতে যাব, দিবে না, তার চেয়ে অল্প স্বল্প করে যাই। এটা সুন্দর করে রেখে এটা বুঝাইয়া, ওই এমডি কিন্তু যেন তেন ছিল না, উনি এই 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 ম্যাট্রিক্সটাকে, ঠিক আছে, একটা স্যালারি এক্সেল শিট বানাইতে বলছে, সিএফও কে বলছে আপনি এক্সেল শিট অনুযায়ী ব্যাক ডাটায় বসান, এভারেজ কত টাকা বাড়ে আমাকে দেন সেই শিটটা। এবং দেখছে উনি, হ্যাঁ উনি দেখে কি বুঝছে আমি জানি না, বাট আমি ব্যাক ক্যালকুলেশন হিসাব করে দেখছি ইনক্রিমেন্ট হওয়ার পরে 11 সালে, সরি 12 সালে যত টাকা বাড়ছে সবার, 13 সালে অন এন এভারেজ এভারেজ 500 টাকা বাড়ছে। তার মানে কি কারো 400, কারো 600, কারো 900, কারো 2000, এরকম বেড়ে টেড়ে এভারেজ মিনিমাম মিনিমাম এভারেজ যেটা 500-র নিচে কারো বাড়ে নাই। ঠিক আছে, সো কেন করতে পারছি এটা, আমি জানি এখানে ম্যাক্সিমাম লোকই নাকচ হবে না, কিছু লোক নাকচ হবে, তারা হচ্ছে শুধু ডিপার্টমেন্ট হেডরা, কারণ তাদের বায়োডাটার কোনায় লিখে দিত 8,000, 10,000, এই ছকে ফেলার পরে বন্ধ হয়ে গেছে সেটা। আমার নিজেরও বন্ধ হয়ে গেছে, আমি তো নতুন ছিলাম, আমি জানতাম আমিও এইটাতে লুজার হব, বাট আমার একা লুজারের জন্য আমি সবার তো বেনিফিট নষ্ট করতে পারি না। ঠিক আছে, আমি জানতাম এটা বাস্তবায়ন করার আগে একমাত্র আমিই জানতাম যে এইটায় সবচেয়ে ভুক্তভোগী হবে ম্যানেজাররা, ডিপার্টমেন্ট হেডরা। হম, এবং তাই হয়েছে, ম্যানেজাররা আমার উপর একটু নাখোশ ছিল, কিছু করার নাই। ঠিক আছে, কিছুই করার নেই আমার, আমার তো এমডি সাইন নেওয়া আছে। হম, যাই হোক, না পোষাইলে চাকরি ছেড়ে দিবে, পোষাইছে তাদের, ছাড়ে নাই কেউই। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে সেই পলিসি। একটু সামনে আগাই, হ্যাঁ, ও এসওপি তে চলে আসছি। বলেন ইনক্রিমেন্ট পলিসি নিয়ে, এই যে এই চকটা একটু দেখাই, এটাই আলাদা করে স্ক্রিনশট নিছিলাম দেখানোর জন্য। আলাদা একটা এক্সেল ইউজ করছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আমাদের হেল্প নিয়ে। ওই যে 37% পাইছে একজন স্কোর, তার লগে ইনফ্লেশন 5, মোট কত
42। এই 42-এর উপরে তারে টাকা হিসাব করে দিয়ে দিছে। ঠিক আছে, যাই হোক, ইনক্রিমেন্ট পলিসি নিয়ে প্রশ্ন আছে কিনা বলেন? কারো প্রশ্ন ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এবার আসি এসওপি তে। এসওপি নিয়ে একটু ব্যাকগ্রাউন্ডে দুটা কথা বলি। কিছুই না, আপনারা যেমন কি আমরা কাজ করি না, যেমন আমরা চা, অনেক সময় চা চা বানানো হচ্ছে, কি হয়, পানিটা গরম দেয়, তারপরে সেখানে যে উপাদানগুলো থাকে, চায়ের পাতা দিচ্ছে, চিনি দিচ্ছে, মিল্ক, ঠিক আছে, এরপরে এটা ফুটে, এরপরে হচ্ছে এটাকে আপনার ইয়ে করে ছাকে, ঠিক আছে, এই যে 4টা 5টা স্টেপ আছে। পানিটা গরম করতে হবে, এটা 1 নাম্বার মাস্ট, এই স্টেপটা মিস করা যাবে না। ঠান্ডা পানিতে আপনি চা পাতা, চিনি এগুলো মিশালেন, ঠিক আছে, কিন্তু কাজটা হবে না। আপনি যখন গরম পানিতে করবেন, কাজটা আপনার শুরু, ঠিক আছে। তো প্রথম স্টেপ হচ্ছে গরম পানি, পরের স্টেপ গুলোতে আইটেম গুলা একটা আগে একটা পরে দিলেও খুব একটা প্রবলেম নাই, ঠিক আছে। এসওপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এটা শুধু মেশিনের গায়ে লেখা থাকে না, এটা যে কোনো কাজের ক্ষেত্রে, ঠিক আছে, প্রত্যেকটা পদের প্রত্যেকটা কাজের জন্য হইতে পারে। এই যে কেপিআই যে সেট করা, হ্যাঁ, বা পিএমএস সিস্টেম যে তৈরি করা, এগুলোর জন্যও আছে। কেপিআই সেট করার কি রকম, ফার্স্টে আমরা করলাম ভিশন ঠিক আছে কিনা, মিশন ঠিক আছে কিনা দেখলাম, অর্গানাইজেশনাল গোল, ডিপার্টমেন্টাল গোল, ইন্ডিভিজুয়াল গোল বা কেপিআই, তারপরে জেডি, ঠিক আছে। ওই আসসালামু কেপিআই আলাইকুম থেকে স্যার। এবার, হ্যাঁ বলেন। স্যার মনির বলছি। ও মনির ভাই, হ্যাঁ ওই হ্যাঁ, আপনি আমি আছেন? আসলে আর একটা ট্রেনিং ছিল, ওই ট্রেনিং এ আমি একটা ট্রেনিং করাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তাই কারণে আপনার সাথে আসলে আমার কথা বলার সুযোগ হয়নি। আমারও সেম টাইমে ট্রেনিং স্টার্ট 7:30টায়। সবকিছু মিলে আচ্ছা। আর কথা বলতে পারি নাই। তা কেমন আছেন আপনারা সবাই? হ্যালো। এই তো, জি ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আমি জাস্ট আপনাকে একটু ডিস্টার্ব করতেই আসলাম বলা যায়। বলেন বলেন। সবার সাথে দেখা হয় না, কথাও হলো না। আর ট্রেনিং কেমন হচ্ছে সেটা নিয়ে আমার কোনো কোয়ারিজ নাই, কারণ আমি আলমগীর ভাই সম্পর্কে জানি, ওনার ট্রেনিং সম্পর্কে আমি জানি। সবাইকে জাস্ট একটা সালাম জানানো, সকলের কাছে দোয়া চাওয়ার। আশা করি যে সামনের দিনগুলোতে যারা এখানে আছে আমাদের বিভিন্ন পার্টটাতে আমরা এঙ্গেজ থাকবো। বিভিন্ন পার্টটাতে আমরা বিভিন্ন সময় সকলের সাথেই থাকি। শুধুমাত্র পেইড ট্রেনিং, আমাদের অনেক ফ্রি ট্রেনিং থাকে। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সবাই অনেক ট্রেনিং দেখতে পাবে। ট্রেনিং এর ফিডব্যাকটা এরকম হলে আমরা আলমগীর ভাইকে নিয়ে আরো সামনে প্ল্যান করবো ট্রেনিং গুলাতে। কারণ যদি কোনো অর্গানাইজেশনে ট্রেনিং লাগে সেক্ষেত্রে আমরা সাপোর্ট দিব। এর বাইরে যেও আমরা তো একজন মানুষ, এই প্রফেশনে আছি, কারোর যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, সেটা জবের ক্ষেত্রে হতে পারে, ডকুমেন্টেশন অডিটের ক্ষেত্রে হতে পারে, আমরা তো অডিট করে থাকি, আইএসওর পার্ট, এনভায়রনমেন্টের পার্ট। আপনার পার্সোনাল প্রয়োজনও যদি হয় কখনো কারোর, নক করেন, ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের সাফিসিয়েন্ট যে রিকোয়ারমেন্ট থাকে চেষ্টা করবো ফুলফিল করার জন্য। আর এই ট্রেনিং এর যে সার্টিফিকেট, তারপরে পিপিটি সহ আদার্স যে জিনিসগুলো আছে, আমরা সকলকেই এই সপ্তাহের ভিতরে প্রোভাইড করবো ইনশাল্লাহ। যদি আপনাদের পাইতে দেরি হয় তাহলে আমাদের যে ট্রেনিং কোঅর্ডিনেটর আছে মিস্টার সাব্বির, ওনার সঙ্গে কমিউনিকেট করবেন, ওটা উনি পাঠায় দেবে। এবং যদি তারপরও না পান, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ইনশাল্লাহ সবকিছু আপনাদেরকে পাঠিয়ে দিব। কারোর কি কোনো প্রশ্ন আছে এমএসসিটি নিয়ে বা এই পার্টটা নিয়ে? 1 মিনিট আলমগীর ভাই, আর 1 মিনিট কথা বলবো। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে, মনে হয় নাই। ইনশাল্লাহ আপনি চালায় যান, আপনার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আমরা সামনের দিনগুলো আরো একসাথে ভালো কিছু কাজ করে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ মনির ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো যাই হোক, ফিডব্যাক অবশ্যই দিবেন, হ্যাঁ মনির ভাইকে অবশ্যই দিবেন, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ সবই দিবেন, পারলে নেগেটিভটা আগে দিবেন।
আর যদি আমি জানতে পারি তাহলে আমি এটা কারেকশন করে নিব। ঠিক আছে। আচ্ছা, তো এসওপি অনেক ভাবেই করে মানুষ। ঠিক আছে। মূলত হচ্ছে আপনার যে কাজ, যে কাজে অনেকগুলো স্টেপ আছে। হ্যাঁ, আপনি এটা যেটা একেবারে মাস্ট ম্যান্ডেটরি রাখতে হবে সেটাও করে, তারপরেরটা, তারপরে এভাবে রেখে যাবেন আপনি। হ্যাঁ, এখন কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ডকুমেন্ট ইউজ করি। হ্যাঁ, যেমন কোনো ফর্ম ইউজ করি, পলিসি ইউজ করি, রেজিস্টার ইউজ করি, এসওপি ইউজ করি। হ্যাঁ, অনেক কিছু থাকে। সো সেটা যেমন এখানে হচ্ছে কাজ, কাজের স্টেপ, কোন ডকুমেন্ট ইউজ করছেন, এইটা করার দায়িত্ব কার, মানে ওই স্টেপটা করার দায়িত্ব কার, বা এই ফর্মটা ইউজ করার করে এই স্টেপটার কাজটা করার দায়িত্ব কার, কখন করবে, আসলে এই কাজটা করলে রেজাল্টটা কি হবে। ঠিক আছে। তো মিনিমাম এই কয়টা কলাম ম্যান্ডেটরি, এর চেয়ে বেশি আপনি রাখলে রাখতে পারেন, আপনার ব্যাপার। এটা করা হয়েছে নায়রা টেক্সটাইলে থাকতেই 2013-14। এটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের পিডিসিএ, প্ল্যান ডু চেক অ্যাকশন ফরম্যাটে। এখানে যেহেতু এটা এসওপির কোর ট্রেনিং না, কিন্তু পিএমএস এও যে একটু করা যায় সেটা এখানে জাস্ট একটু দেখানো। আপনারা আপনারা এটাও করতে পারবেন। ঠিক আছে। আপনাদের অর্গানাইজেশন আপনারা যেটা যত বেশি আপনি যত কিছু ইমপ্লিমেন্ট করবেন বা উদ্যোগ নিবেন, কম করেন বেশি করেন যাই করেন, ঠিক আছে, এই যে এটা আমি করছি তখন, এই জন্য আমি দেখাইতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, তো করবেন, দেখাবেন। করতে না পারলে আসলে দেখাইতে পারবেন না, ওইভাবে বলতে পারবেন না। ঠিক আছে। আর এই করতে পারাটাই আপনার এক্সপিরিয়েন্স, এটাই আপনার অ্যাসেট, আজীবন থেকে যাবে আপনার সাথে। ঠিক আছে। শেষ বয়সে কনসালটেন্সিও করতে পারবেন। হুম, যাই হোক, তো এখানে একটু বর্ণনা দেওয়া আছে, এই দুইটা স্লাইড দেখলেই বুঝবেন যে আসলে এসওপি কিভাবে করতে হয়। আমি যেভাবে একটা এক্সাম্পল দিলাম, আগে যদি জেডি করেন, উল্টা যদি আসি, জেডি তো কেউ করে, জেডির একটা ফর্ম আছে সেটা লিখলেন, তারপরে যে কেপিআই ফর্ম, কেপিআই কিভাবে তৈরি করবেন সেটার যদি একটা ধাপ, যে এমপ্লয়ের কাছে যাবেন, তারপর তার বসের কাছে যাবেন, দুইটা একসাথ করে অন্য জায়গা থেকে কালেক্ট করে আগের কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো নিয়ে ভালো করে তৈরি করবেন, করে তাদের দুজনকে ডেকে কেপিআই সেটিং এর মিটিং করে ফাইনাল করে ফেলবেন, সাইন করে ফেলবেন। এই যে 4টা 5টা স্টেপ সিরিয়ালি লিখে যাবেন। এটার জন্য কেপিআই ফর্মটা ইউজ হইলো। ঠিক আছে। কখন করবে এটা? জেডি তৈরি করার পরে। যদি আমরা বটম আপ যাই, ইনফরমাল, নিচ থেকে উপরে যাই, আর উপর থেকে নিচে আসতে তো হইলে আগে কেপিআই হয়ে যাবে, পরে জেডি হবে। ঠিক আছে। তো ভেরি সিম্পল, এই একটা পার্ট ধরেই বললাম। ঠিক আছে। এইভাবে আপনি করতে পারবেন। এখানে ডকুমেন্টের নাম দেয় নাই, নাম্বার দিছে, আপনি নাম দেন, নামের পাশে ব্র্যাকেটে নাম্বার দেন, কোনো অসুবিধা নাই। এখানে শুধু নাম্বার দেওয়াতে একটা অসুবিধা হচ্ছে, বোঝা মুশকিল। আপনাকে লিস্ট তখন খুঁজে নিতে হবে যে লিস্ট অনুযায়ী এই নাম্বারটাতে যে ফর্মটা ইউজ হয়েছে সেটার নাম কি, বা যে পলিসিটি ইউজ হচ্ছে তার নাম কি। ঠিক আছে। ওগুলো আপনাকে খুঁজে বের করে নিতে হবে। আপনার নাম এবং নাম্বার পাশাপাশি রাখেন, নো প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, অফিসার যে বলছে, আরো ডিফাইন করেন। অফিসার যদি একাধিক হয়ে থাকে, আপনার জেডি যদি দুইটা অফিসার করে, দুইটা অফিসারের নাম ব্রেকেটে লেখা দেন, কোনো অসুবিধা নেই। নাম লেখলে, নিজের নাম লেখা দেখলে খুশি হয়, খুশি হলে কাজের স্পিড আরো বেড়ে যায়। ঠিক আছে। কেউ যদি ক্রেডিট পায়, দেন না, পয়সা লাগে না তো। ঠিক আছে। আপনার দরকার কাজ। ঠিক আছে। আপনি বড় করে কালারফুল থ্যাঙ্কস লিখে এক জায়গায় রেখে দেন, একটা কার্টুন করে কপি পেস্ট করে দেন না, খালি দিতে থাকেন বস্তায় বস্তায়। ঠিক আছে। খুশি হয়ে যাবো। আপনার মতো এত বড় থ্যাঙ্কস তো কেউ দেয় না। ঠিক আছে। যাই হোক, সো হ্যাঁ, পিডিসিএ বলতে হচ্ছে প্ল্যান। আগে হচ্ছে যে এই যে জেডি কেপিআই পিএমএস করলেন বা পলিসি করলেন, এই যে পুরো কাজটা করলেন, অ্যাপ্রেজাল করলেন, ইনক্রিমেন্ট প্রমোশন পর্যন্ত, এই পুরো কাজগুলোকেই প্রথম হচ্ছে প্ল্যানিং, পিডিসিএ ফর্মুলা যদি করেন। আর অথবা সিম্পলি এভাবে লিখে যেতে পারেন, পিডিসিএ তে না যান, এভাবেই যান, তাও যেতে পারেন। 4টা পার্টও করতে পারেন। ঠিক আছে। 4টা পার্ট করতে গেলে আপনাকে পিডিসিএ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে। বা আপনি বাদ দেন পিডিসি এর কথা, এভাবে রাখতে পারেন, কোন কাজ, মানে কাজের স্টেপ, কোন ডকুমেন্ট, কে করলো, কখন করলো, কি আসলো রেজাল্ট। ঠিক আছে। এইগুলো রাখেন, এর চেয়ে বেশিও রাখতে পারেন। সো সিম্পল, সিম্পল ওয়েতে আপনি করতে পারবেন। ঠিক আছে। কোনো সমস্যা নাই। রিভিউ কন্টেন্টটা দেখেই করি। ঠিক আছে। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্নটা করেন।
স্যার এসওপি আর পলিসি কি সেম হবে বা একই কিনা? এসওপি আর পলিসি সেম হবে না। আজকেই দেখাইছি, দেখেন পলিসি দেখছেন, পলিসিতে আপনি স্টেপ সিকুয়েন্সিয়ালি মেনটেন করাটা বাধ্যতামূলক না আপনার জন্য, ঠিক আছে? আপনি আগে পরে লেখেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে কি? বাট এসওপি তে আপনার সিকোয়েন্স মেনটেন করতেই হবে, ঠিক আছে? মেনটেন করতেই হবে আপনার, ঠিক আছে? এখন আপনি যদি লেন্দি, কারণ এসওপি তে কিন্তু অনেক ডিটেলস থাকে, একেবারে ডিটেলস। এসওপি কি, আজকে যে জয়েন করছে এইচআরে, হয়তো এইচআরে বিবিএ করে আসছে, সে কাজ করে নাই, ওর হাতে দিয়ে দেন এসওপি, ও বুঝবে। কিন্তু পলিসি কিছু কিছু জায়গায় সে নাও বুঝতে পারে, কারণ অত ডিটেলস সেখানে নাই, সিকোয়েন্স সব মেনটেন করে নাই সেখানে, ঠিক আছে? এসওপিটা ক্লিয়ারলি বুঝবে কেন? ও আচ্ছা, এই কাজটা করতে বলছে, এই কাজটার জন্য এই ফর্মটা দেখে আসছে, আচ্ছা এইগুলো ফিল আপ করতে হবে, তারপরে এটার জন্য এই কাগজ, ওকে এইটা, ঠিক আছে? সে কিন্তু পড়ে 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 অনেক, মানে ম্যাক্সিমামটাই বুঝে ফেলতে পারবে। কিন্তু পলিসিতে কিছু ব্যাপার স্যাপার থাকবে, নিয়ম, যেমন আইনের কিছু বিষয় থাকে, ম্যানেজমেন্টের কিছু বিষয় থাকে, যেগুলা ফর্মাল ভাষায় লেখা থাকে, তার কাছে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা কম, কারণ সে ফ্রেশার, ঠিক আছে? ফর্মাল প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে সে ইউজ টু না, ঠিক আছে? আর এই দেখেন, এই যে আপনার এসওপি তে, আমার এমডি বলছিল তুমি বাংলা ইংলিশে লেখো যাতে সবাই বুঝে। এসওপি কিন্তু বাংলা ইংলিশ করা আছে, একদম ইজিলি বুঝার জন্য, ওরিয়েন্টেশনে এটা নিয়ে পড়াই, ঠিক আছে? ওরিয়েন্টেশনের গাইড, এটা সোজা কথা। পলিসি আর একটু কয়দিন পরে বুঝাই, পলিসি কিন্তু ইংলিশে দেখেন, ঠিক আছে? পলিসি নিয়ে হুবহু এভাবে দেখাই না, ওখান থেকে বুলেট পয়েন্ট নিয়ে নিয়ে সেগুলো বলি, মানে কি টার্ম গুলা ঠিক দরকারি পয়েন্ট গুলো নিয়ে যাই, সব না, দেখলেই ভয় পাবে, ঠিক আছে? আর সবারে বসায় রেখে এখানে খুঁজে খুঁজে রিডিং করা বিরক্তিকর, সময় নষ্ট, মানে আসলে অ্যাকচুয়ালি এটা ইয়ে কাজ না, ঠিক আছে? ওয়াইজ না। সো দেখেন এখানে জেডি, কেপিআই টাইপ, কেপিআই সেটিং, কেপিআই সিলেকশন, ডকুমেন্টেশন, ভিজুয়ালাইজেশন, রেটিং স্কোরিং, পিএমএস, পিএমএস কে পেমেন্টের সাথে লিঙ্ক করা, ঠিক আছে? মানে এই যে নাম্বার পাইলো, হ্যাঁ, এটাকে ইনক্রিমেন্টের সাথে যুক্ত করা, ইনক্রিমেন্ট থেকে আসলে কত পাবে, কি আসে বিষয়, পিএমএস, পলিসি, এসওপি, মনে হয় মোটামুটি কভার করে গেছি। আর আপনাদের কাছে পরীক্ষায় পাশ করছি কিনা এটা হচ্ছে কথা, ঠিক আছে? আচ্ছা, একটা রিকোয়েস্ট করতে চাই, এই যে মিস্টার সোহাগ, আপনি কি ইয়ের এমএসসিটির হয়ে কাজ করছেন, আছেন? ওটা এমএসসি রেডি স্যার। ওকে, আচ্ছা। ও সাব্বির সাহেব, ওকে, খেয়াল করি নি আমি, ওকে। একটু রিকোয়েস্ট করি সবাইকে, একটু আসেন, পারলে একটু ভিডিওতে আসেন, একটা ছবি নিবেন সবার, এটা আমার একটু দিয়েন সাব্বির সাহেব, ঠিক আছে? আমি স্লাইডটা অফ করি, আপনারা জাস্ট প্রশ্ন থাকলে করেন, আর প্রশ্ন যদি না থাকে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আহ মানে একটু ভিডিওতে আসেন, আর না থাকলে হচ্ছে ভিডিওতে আসার পরে যেটা বলি সেটা হচ্ছে যে একটু অনুভূতিটা শেয়ার করবেন, ঠিক আছে? এই 2 দিনে কি শিখলেন, যদি সামারি বলতে পারেন বলেন, 2-1 লাইন, ভুলে যেতেও পারেন। আর আমার দোষ গুণ বলেন, দোষ আগে গুণ পরে, মানে আমার ডেলিভারি কেমন হলো, বুঝাইতে পারলাম কিনা, ঠিক আছে? একটু আসেন।